একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই শনিবারের যে আয়োজন পিএইচডি 1 অর্থাৎ প্র্যাকটিশনার স্কিল ডেভেলপমেন্ট ক্লাসে আমরা এই দিনে সাধারণত বিভিন্ন ধরনের সফল কেস, এরপর আমাদের হোমিওপ্যাথির বিভিন্ন ধরনের যে টপিক আছে সেগুলো নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। মূলত ক্লাসটা হয়ে থাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, বলতে পারেন একটা লাইভ আপনার ইন্টার্নশিপ, যেটা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরে সেই শুরু থেকে এটা করে আসছে, যেন সকলের মধ্যে হোমিওপ্যাথির সচেতনতা এবং এটার যে কার্যপরিধি কতখানি সে বিষয়টা যেন সকলে জানতে পারে, বুঝতে পারে, এবং যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন তাদের জন্য পাথেয় হিসেবে যেন কাজ করে। যারা আমাদের সাথে রয়েছেন ম্যাক্সিমামই সবসময় এনারা থাকেন, কিন্তু নতুন যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলে নেওয়া। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির প্ল্যাটফর্মে একটা সফল কেস উপস্থাপিত হতে যাচ্ছে, যেটা হচ্ছে উপস্থাপন করবেন আমাদের ডক্টর কালাম দেওয়ান। এবং উনি আমাকে যেটুকু মেসেজ করেছেন সেখান থেকে আমি যেটুকু বুঝেছি, কেসটা সরাসরি উনার না, এটা হচ্ছে যে আপনার ডাক্তার এটা মনে হয় আব্দুরই হবে, আব্দুল আজিজ। হ্যাঁ, ওনার আব্দুল আজিজ। জি স্যার। সংক্ষেপে দেয়া, তো এটা বোঝা যাচ্ছে না আব্দুল নাকি আব্দুল, যাই হোক আব্দুল আজিজ। এটা উনার একটা সফল কেস এবং উনি এটাও দাবি করেছেন যে উনি ওনার ছাত্র। এই আব্দুল আজিজ হচ্ছে আমাদের কালাম দেওয়ান সাহেবের ছাত্র। তো ওনার মাধ্যমে এই সফলতা এসেছে। তো এখন বাকিটা আসলে কামাল দেওয়ানি উপস্থাপন করবেন। হয়তো মাঝে মাঝে আমাদের এই ডাক্তার আজিজ, যার কেস, হয়তো ওনার কোনো মন্তব্য নিলেও নিতে পারেন। তো আশা করি আপনারা সকলে কোঅপারেট করবেন। আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের ডিভাইসটা আসলে মিউট রেখে, ক্যামেরা বন্ধ রেখে একটু সহযোগিতা করবেন। অবশ্যই কেস শেষে, উপস্থাপন শেষে আপনাদের যে প্রশ্নগুলো আছে এগুলো নোট করে রাখবেন, সেগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস একটু বলে রাখি, আমাদের আজকে শুরুটা করতে একটু ত্রুটি হয়েছে। আসলে প্রত্যেকেরই বিভিন্ন ধরনের মানে একটা এই প্রফেশনাল লাইফের বাইরেও তো একটা ব্যক্তি জীবন আছে। যেমন আমাদের এডুকেশন ডিরেক্টর স্যারের ছেলেটা অত্যন্ত অসুস্থ। সে উনি ট্রিটমেন্ট দিয়েছেন, তাতে হার্ম হয়েছে, তার অনেকটাই নিয়ন্ত্রণে, তারপরেও তো ফ্যামিলির অন্যান্য মানে না, বেশ একটু খারাপের দিকে হয়তো গেছিল, ফলে তাকে হসপিটালাইজ করছিল। আমি যতটুকু কথা বলেছি যে উনি সর্বশেষ কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল হসপিটাল থেকে বাসায় নিয়ে ফিরতেছিল, এখন পথে ছিল। তো এই জন্য উনি আজকে উপস্থিত হতে পারেনি, বা আজকের আমাদের যে সঠিক টাইমে যেটা মানে ক্লাসটা শুরু হওয়ার কথা সেটা একটু বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। তো এখন আপনি আমাকে এখানে ভিডিও পাঠিয়েছেন মনে হয় কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন আমি আপনাকে এখন একে একে কি সবই উপস্থাপন করব, নাকি আপনি বললে উপস্থাপন করব, সেই বিষয়টা এখন কালাম দেওয়ান সাহেব আপনি বলেন, আমি সেভাবে সেটা দেখাচ্ছি সবাই। জি স্যার, ঠিক আছে স্যার। অসংখ্য ধন্যবাদ ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সম্মানিত সকল ডাক্তার ভাই ও বোনদেরকে। আসলে আজকে কেসটা দেখাতে দেরি হয়ে গেল, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কেসটা আমারই শেখানো ছাত্র ডক্টর আব্দুল আজিজ, তিনি প্রায় 2 থেকে 2.5 মাস আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি আরো সফল কেস সে আরেকটা দিয়েছে, সেটা পরে আসবে। আজকের এই সফল কেসটা তার হাতেই হয়েছে। মাঝে মাঝে সে আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে ফোনে। তো আমি প্রথমে বিশ্বাস করিনি। তখন আমি বললাম, আপনি রোগী সহকারে যদি আমার চেম্বারে নিয়ে আসেন তাহলে আমি ব্যাপারটাকে দেখব। আর যখনই রোগী সহকারে তিনি আমার চেম্বারে রোগীটাকে নিয়ে আসলেন, তখন আমি রোগীর মুখ থেকে সমস্ত রোগগুলা লিখেছি, কি কি রোগ ছিল তার সমস্ত রোগগুলা লিখেছি। লিখার পরে আমি রোগীকে অবজারভেশন করেছি। অবজারভেশন করে রোগীর মুখের হাসি এবং কথা এবং রোগীর স্টেটমেন্ট, বক্তব্য, তাতে আমার মনে হলো যে এটা আমার গর্বের একটা ফসল। আমি গর্ববোধ করছি যে হ্যাঁ, আমি শিখাতে পেরেছি এবং কি সফলতার একটা চূড়ান্ত পর্যায়ে এসেছে। যেরকম আমার প্রথম কেস, যখন আমি একাডেমিতে
ওপেন করি তখন সবচেয়ে বেশি গর্বিত হয়েছেন আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার, পাশাপাশি আমাদের সিউ স্যার, পাশাপাশি আমাদের জিএম ওয়াহিদুর রহমান স্যার, পাশাপাশি আমাদের গোপাল চন্দ্র রয় স্যার। তারা অনেক আনন্দিত হয়েছেন এত সুন্দর সফল কেস পাওয়ার জন্য, এবং কি তারা আমার চাইতে বেশি খুশি হয়েছে। এই জন্য আজকের এই প্ল্যাটফর্মে আমি সবচাইতে বেশি খুশি যে অতি অল্প সময়ে মাস্টার্স পাস ডক্টর আজিজ, তিনিও ক্লাসিক্যাল একটা চিকিৎসক ছিলেন, ক্লাসিক্যাল চিকিৎসা করেছিলেন অনেক বছর, তারপরে সেখান থেকে ফেল হয়ে সে ফার্মেসি করেছেন, অ্যালোপ্যাথি ফার্মেসি। তারপরে সে আমার কাছ থেকে রিয়েল হোমিওপ্যাথি শিখে সে এখন সফল কেসটা আমার সামনে উপস্থাপন করেছেন। তো যাই হোক, আমি প্রথমেই অনুরোধ করছি ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার, আপনি একটি করে ভিডিও দেখান প্লিজ, তারপর আমি ডিসকাশন করছি এবং আমাদের ডক্টর আজিজ স্যার পরে কথা বলবেন ইনশাল্লাহ। হয়েছিল আপনি রাতের খাবার আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে। কয়টা বাজে কান মাগরিবের নামাজ পড়ে তারপরে একটা না খালি পেট রাখেন, এরপর একটা না খালি পেট। সকালে খাবার খান কয়টায়? সকালে খানা খাই আবার 8টায়। আচ্ছা, আপনি সকালে আম পাতা, জাম পাতা, পেয়ারা পাতার রস খেতে বলেছে, এগুলা কি কি খান বলেন তো? ভোর 5টায় ধরেন আম পাতা, আম পাতা, পেয়ারা পাতা, কলা পাতা খেতাম। আম পাতা, পেয়ারা পাতা, কলা পাতা। কলা পাতা যোগ করছেন, ভালো লাগে? জি, ওইটা মাঝখানে যেটা, ঠিক। আর আপনি ই করেন, ওই যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সকালে 8টার পরে আপনি যত প্রাকৃতিক খাবার আছে, যেগুলা প্রাকৃতিক, রান্না করার না, তাজা খাওয়া যায়, জীবন্ত খাবার যেগুলা, এগুলো আপনার যা যা খাইতে মন চায় তা তা আপনি খাবেন, একদম ব্লেন্ডার করে খাবেন। দাঁত দিয়ে যদি না খাইতে পারেন তাহলে ব্লেন্ডার করে জুস করে খাবেন, কেমন কাকা? এগুলো জীবন্ত খাবার, এগুলো খাইলে আপনার শরীরে এনার্জি বাড়বে। হ্যাঁ হ্যাঁ। আর দুপুরে বাড়ির খাবার খাবেন, পাশাপাশি সালাদ খাবেন, কেমন? সালাদ যেমন গাজর, খিরাই, তারপর টমেটো, এগুলা খাবেন। হ্যাঁ। আর সন্ধ্যার মুহূর্তে যে সময় রাতের খাবার খাবেন তখনও সালাদ, গাজর, খিরাই, তারপরে টমেটো প্রাকৃতিক, এগুলা খাবেন। হ্যাঁ, এগুলো আপনার ওজন যতখানি ততখানিকে আমি ভাগ করে দিচ্ছি, ওগুলা খাবেন নিয়মিত, কেমন? ডাক্তার আজিজুল স্যার, আপনি কি এইগুলা বলছিলেন? জি স্যার, এইভাবে বলছি যে ভিআইপি ডায়েটটা যেভাবে আছে ওইভাবে ওনাকে আমি কন্ট্রোল করতে বলছি, আর উনি ওইভাবে করতেছে। এই জন্য হয়তো আল্লাহ তাআলা রিয়েল হোমিওপ্যাথির উসিলায় এবং আমাদের স্যার কালামুদ্দিন স্যারের এই যে না, আমার বলার দরকার নেই, সেটা পরে বলবো। আপনি সেই অনুযায়ী আমি চিকিৎসা দিছি, সেই অনুযায়ী সে ভালো সুস্থ আল্লাহর রহমতে। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় খবর হচ্ছে আপনি জটিল থেকে জটিলতম একটা রোগী, এই রোগীকে আপনি হ্যান্ডেল করে 15 আনা ভালো করতে পেরেছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে বিদায়। এই মানুষটার প্যাথোলজিতে দেখা যাচ্ছে 13টা তার রোগ, 13 ধরনের রোগ। আরো রোগ খুঁজলে অনেক পাওয়া যাবে। এই কাকা এখন হাসি মুখে বলতেছেন যে আপনি কত পার্সেন্ট, 16% অসুস্থতা আপনি নিয়ে আসছিলেন তার কাছে, ডাক্তার আজিজুল ইসলাম স্যারের কাছে। কিন্তু আপনি এখন নিজে আল্লাহর দিকে তাকায় বলেন কত পার্সেন্ট সুস্থ আছে? আল্লাহর দিকে তাকায় আমি 15 সুস্থ হয়ে গেছি, এখানে আছে, একানা থাকবে না ইনশাল্লাহ। আল্লাহর কাছে এটুকু থাকবে না, আপনি নিশ্চিন্তে থাকেন, খুব ভালোভাবে আপনি আছেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার চিকিৎসা তো ডক্টর আজিজুল ইসলাম স্যার করছেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখন আপনার তার প্রতি আপনার কি
এই যে আপনি সুস্থ হয়েছেন, আপনার অনুভূতি প্রকাশ করুন। তার জন্য আপনার কি কি করতে মন চায়? তার জন্য কি করতে মন চায়, আমার তো নেই করার মতন। জি, তাহলে আপনার তো একটা জায়গায় তৌফিক আছে, তার জন্য দোয়া করা। দোয়া করার তো কি আছে ইনশাআল্লাহ। দোয়া করতে হচ্ছে যেহেতু যদি আমার উসিলা এমনি আরো হাজার হাজার রোগী কুড়ি পেতে হয়ে যায়, আমার আলহামদুলিল্লাহ আমি সুস্থ মানুষ, অসুস্থ মানুষ। আপনি আমাদের আমি দিতে সকলের পারছি। জন্য দোয়া করবেন। ডক্টর আজিজুল ইসলাম স্যার আপনাকে যেভাবে হৃষ্টপুষ্ট ভাবে তুলে ধরেছেন, যে বিছানায় আপনি সাজ্জিত অবস্থায় ছিলেন, হ্যাঁ। সেই মানুষটা আপনি তার সাথে আমার চেম্বারে আসতে পেরেছেন, এই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া। হাজার হাজার শুকরিয়া। আর আপনি সুস্থ যতদিন আছেন, ইনশাআল্লাহ ওই একানো থাকবে না, আপনি তার জন্য দোয়া করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? খুব ভালো আছি ইনশাআল্লাহ। আপনি তো আগে কানে শুনতেন না, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনি। শুনেন? ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি আসছিলেন 15/6/2026, 15/6/2026 তারিখে আপনি আসছিলেন। আপনার নাম হচ্ছে হাশেম বাশার। আচ্ছা, আপনার আগে ব্লাড প্রেশার হাই ছিল, ব্লাড প্রেশার ছিল 140/90। তখন আপনি ব্লাড প্রেশার হাই প্রেশারের অ্যালোপ্যাথি ওষুধ খাইতেন, ঠিক? হ্যাঁ। এখন কি খান? না। আচ্ছা, এখন বর্তমানে আপনার ব্লাড প্রেশার 120/80 বর্তমানে। কিন্তু এখন আপনি কি, আবার বলছি, আপনি কি যে অ্যালোপ্যাথি হাই প্রেশার ওষুধ খেতেন, এখন কি সেটা খেয়ে খান? না। কতদিন যাবত খান না? তাই না, এখন যাবো। 1 মাস যাবত। ঠিক আছে, আপনি 1.5 মাস প্লাস আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, ঠিক না? আমাদের রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা কাকা, আপনার বয়স 72 বছর, ঠিক না? আপনার প্রথম এবং প্রধান যে পিসি প্রেজেন্ট কমপ্লেন, সেটা ছিল পিঠের দাঁড়ায় ব্যথা, পায়খানার রাস্তায় ব্যথা এবং কোমরে ব্যথা। 3 মাস যাবত বিছানায় শোয়া অবস্থায় ছিলেন। এখন বলুন, আপনার পিঠের দাঁড়ায় ব্যথা, পায়খানার রাস্তায় ব্যথা, কোমরে ব্যথা, এটা কি আছে না নাই? নাই। নাই। কতদিন যাবত নেই? নাই, এক সপ্তাহ দেরিনি। 1 সপ্তাহ ধরে আল্লাহর রহমতে পুরোপুরি ক্লিয়ার। পুরোপুরি কত clear। পার্সেন্ট ক্লিয়ার হয়েছে? ভালো লাগতেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, গত 100 মানে 16 আনা অসুস্থতা ছিলেন, আপনার বিছানায় সাজ্জিত অবস্থায় ছিলেন। হ্যাঁ। এখন আপনি নিজেই হেঁটে আসছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এটা 16 আনায় অসুস্থ ছিলেন, আপনি এখন কত আনা সুস্থ বোধ করছেন? 15 আনা সুস্থ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সমস্যা হচ্ছে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন, বসে প্রস্রাব করতে পারতেন না, ব্যথায় বসতে পারতেন না 3 থেকে 4 মাস যাবত। আচ্ছা, এখন কি আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন না বসে প্রস্রাব করেন? বসে প্রস্রাব করেন। আলহামদুলিল্লাহ। কতদিন যাবত বসে প্রস্রাব করেন? বৈশাখ প্রস্তাব করি 15 দিন ধরে। 15 দিন যাবত। 3 মাস 4 মাস আগে আপনি বসে প্রস্রাব করতে পারতেন না, দাঁড়িয়ে প্রস্রাব করতেন। আপনার ব্যথার কারণে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন, তাই না? হ্যাঁ। এখন আপনি 15 দিন যাবত বসে প্রস্রাব করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার 3 নাম্বার সমস্যা হচ্ছে চোখের পানি আসে 3-4 মাস যাবত। চোখে পানি আসতো 3-4 মাস যাবত, এখন কি চোখে পানি আসে? আগের চাইতে কম না বেশি? এই অল্প সামান্য আছে। সামান্য আছে, পানি আসে কিন্তু অল্প, না? অল্প। ঠিক আছে, ধন্যবাদ। 4 নাম্বার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যা 4 নাম্বার, চুলকায় সারা শরীরে 1 মাস যাবত। আচ্ছা বলুন তো কাকা, এই যে রিয়েল হোমিওপ্যাথি ওষুধগুলো খেলেন, এতে অ্যালার্জির সমস্যাটা একটু বাড়ার কথা। এখন নাই। এখন নাই? না। একদম নাই? নাই। চুলকানি নাই? না। অ্যালার্জির সমস্যা নাই? না। নাক দিয়ে পানি পড়ে? না। ঠিক আছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। 5 নাম্বার সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা 10 থেকে 12 বছর যাবত থেকে। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যার কি অবস্থা বলেন তো কাকা? আগের থেকে কি ভালো না খারাপ? কমছে, অর্ধেক। ঠিক আছে। গ্যাস্ট্রিকের ওষুধ অ্যালোপ্যাথি ওইটা খাওয়া লাগে? না, অ্যালোপ্যাথি তো খাই না। মাশাআল্লাহ, বাদ দিয়ে দিছেন? ঠিক আছে। এখন রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন? হোমিওপ্যাথি রিয়েল হোমিওপ্যাথি একই।
ঠিক আছে, বুঝতে পারেননি। মাথা ব্যথা, এটা মোর দ্যান ইম্পর্টেন্ট। আপনার কত নাম্বার সমস্যা? 6 নাম্বার সমস্যা। 8 থেকে 10 বছর বয়স থেকে প্রচন্ড মাথা ব্যথা। আপনি সকালে এবং বিকালে তাপনীল খেতে হতো, তাপনীল খেতে হতো, অ্যালোপ্যাথি ওষুধ খেতেন প্রতিনিয়ত সকালে এবং বিকালে। এখন বলুন তো আপনার কি তাপনীল খাওয়া লাগে? না, খাই না। খান না? না। কেন? খাই না, এই ওষুধ খাইতে ওষুধ খাওয়ালে কি মাথা ব্যথা বাড়ছে? এটাই সুস্থ মাথা ব্যথা কমে গেছে? কমে। আচ্ছা, কমে যাওয়ার কারণে তাপনীল ওষুধ খান না? খাই না। কতদিন যাবত খান না? খাই না 1 মাসই যাবে। 1 মাস যাবত মাথা ব্যথা কমে গেছে, এই জন্য তাপনীল ওষুধ প্রয়োজন হয় না। খাই না। ঠিক আছে, আল্লাহর কাছে শুকরিয়া। আপনার দাঁতের ব্যথা 3 মাস যাবত দাঁতে ব্যথা ছিল, দাঁতের গোড়ায় ব্যথা ছিল, এই ব্যথাটার কি অবস্থা? ব্যথা নাই। ব্যথা নাই? আচ্ছা, আপনার 8 নাম্বার সমস্যা, কানে শুনতে পেতেন না আপনি। এই যে আমি কথা বলতেছি, এই কথাগুলো আপনি শুনতে পেতেন না, ঠিক না? এখন শুনতে পাই। এখন কি শুনতে পান? হ্যাঁ, শুনতে পাই। আচ্ছা, এই 1.5 মাস চিকিৎসাতে আপনি কানের উন্নতি পেয়েছেন? হ্যাঁ, কানে উন্নতি। এখন আগে জোরে জোরে কথা বললে আপনি শুনতেন, অল্প আস্তে বললে শুনতেন আস্তে না, কথা শুনতাম না। এখন আপনি শুনতে পান? হ্যাঁ, শুনতে পাই। জি, ঠিক আছে, শুক্রিয়া। আর কানে ব্যথার জন্য এখানে লেখা আছে আপনি অ্যালোপ্যাথি ওষুধ 10,000 টাকার ওষুধ খেয়েছেন, হ্যাঁ, উপকার হয়নি। আচ্ছা, 10,000 টাকার কি ওষুধ খেয়েছিলেন? এই ওষুধের নাম তো জানি না, টাকা কম করে। ওটা কোনটা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? হ্যালো, অ্যালোপ্যাথি। তাতে কি উপকার পাননি? 1 কথা বুঝলে। আচ্ছা, ঠিক আছে। তাও আমার গল্প। টাকা গড়বান। গল্প। আচ্ছা, 9 নাম্বার, মুখে ঘা, জন্ম থেকেই অ্যালোপ্যাথি চিকিৎসা ঔষধ উপকার হয়নি। জন্মের পর থেকে আপনি বলেছেন, জন্মের পর থেকে আপনার মুখে ঘা। হ্যাঁ। আচ্ছা, এখন হা করেন। হ্যাঁ। মুখে ঘা কি আছে? জিহ্বা বের করেন। আছে? না। ওটা কিসের দাগ? ওরে, পান খেয়েছেন? মুখে ঘা কি আছে? না। নাই। আগের চাইতে কমছে অনেক, না? ওরে মানে নাই। নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে। 10 নাম্বার সমস্যা, ঘুম হয় না 15 বছর যাবত। 10 নাম্বার সমস্যা, আপনার ঘুম হয় না 15 বছর যাবত, অ্যালোপ্যাথি ঘুমের ওষুধ খেয়েছেন। আচ্ছা, বলুন তো 15 বছর যাবত আপনার ঘুম হয় না, এখন এই অ্যালোপ্যাথি ওষুধ, এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে আপনার ঘুমের মাত্রা কি কমলো না বাড়লো? ঘুম ঠিক আছে। ঘুম ঠিক আছে, আগের থেকে একটু বাড়তি, না? ঠিক আছে। আপনি বলেছিলেন ঘুম আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, ঘুমের ট্যাবলেট খেতে হতো। এখন ঘুমের ট্যাবলেট অ্যালোপ্যাথি ওষুধ কি খান? এখন খাই হাতে। অর্ধেক খান? অর্ধেক খাই। অর্ধেক খান, আগের মধ্যে এই পুরাটা খান না? না। তাতে ঠিক আছে, ঘুমের ট্যাবলেট আমি বাদ দিয়ে দেই না, কিন্তু আপনি খাবেন, ওজন হলে অবশ্যই খাবেন। ঘুমের ট্যাবলেট বাদ দিবেন না, আস্তে আস্তে কমাবেন, কেমন? তো একটা থেকে অর্ধেক করছেন না? অর্ধেক। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনার ঘুম কি আগের চাইতে ভালো না খারাপ? আগে থেকে ভালো। আগের চেয়ে ভালো, ঠিক আছে। বড় টিউমার কপালে, এই কপালের টিউমারটা আরো বড় ছিল, হ্যাঁ, বড়। এটার জন্য অপারেশন করতে গিয়েছিলেন, হ্যাঁ। তখন কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে 20,000 টাকা খেয়ে পায়, মাথা ছিট খোলা লাগবে, এরপর অপারেশন করা লাগবে। ঘরে আইয়া পড়ছি, আর এই ওষুধ খাইতেছে, আমি চাইলে নিয়ে আসি। এখন সাইরেনে আছে, তার মানে বড় টিউমারটা কমে গেছে। কমে। মাশাআল্লাহ, আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। 12 নম্বর সমস্যা, শরীরের সকল জায়গায় ব্যথা যন্ত্রণা, 3 মাস যাবত, পরে গিয়ে আঘাত পেয়েছিলেন পূর্বে, হাউসে পড়ে গিয়েছিলেন, যাক ওটা বাদ, আপনার সকল শরীরের সকল জায়গায় যে ব্যথা বেদনা ছিল, এটার কি অবস্থা? এটা খুব ভালো হবে। ভালো, এখন ব্যথা আছে? 15 আনা ভালো। সেই নিয়ে এই 15 আনা ভালো, এখানেই আছে। 15 আনা ভালো হয়ে গেছেন, একান আছে, একান। যাক ওগুলো থাকবেন ইনশাআল্লাহ। 13 নম্বরে, গলায় টিউমার হয়েছিল আপনার পূর্বে, অপারেশন হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, মাথায় এই পাশে টিউমার ছিল, অপারেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপনার ছোটবেলায় কি কুকুর বিড়াল কামড়ের ইতিহাস দেখা যাচ্ছে? হ্যাঁ, কুকুর বিড়াল কামড়ের ইতিহাস দেখা যাচ্ছে। আচ্ছা, মায়ের প্রতি আপনার প্রচন্ড ভালোবাসার কি অবস্থা বলেন তো? আপনার মাকে ভালোবাসতাম আমি, তা জানি না। জানেন না? না। মাকে ভালোবাসতেন খুব? খুব ভালোবাসতাম। খুব। মায়ের জন্য সবসময় মনে পড়ে মাকে? কান্না পান? মার জন্য কি করেন? দান খরচ করি। দান খরচ করেন, এখনো পর্যন্ত করেন? এখনো। ঠিক আছে, মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল।
আপনার মা ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভালো মা লাগতো না? ছাড়া কিছু বুঝলাম না। মা ছাড়া কিছু বুঝতো না। ধন্যবাদ। Okay. এখন আমি আপনার কিছু অবজারভেশন নেব। আপনার ঘুম 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো ঘুমের ওষুধ খাওয়ার পরেও। ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো আপনার। হুম। এখন কি আপনার ঘুম কি ওইরকম সময় লাগে না একটু কমছে, একটু বাড়ছে? কোনটা? কমে ঘুম ভালো না মন্দ? ঘুম ভালো। ঘুম ভালো আগে থেকে? হ্যাঁ, আগে চেয়ে ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার খাওয়ার রুচি নেই বলছিলেন, এখন কি খাওয়ার রুচি ভালো না খারাপ? আমার রুচি ভালো, বাড়ছে? বাড়ছে। ঠিক আছে। আপনি বলছিলেন পায়খানায় 20 থেকে 25 মিনিট সময় লাগে, 2 দিন পর পর হয়। এখন বলুন তো পায়খানা এখন কত মিনিট সময় লাগে? 10 মিনিট সময় লাগে। 10 মিনিট লাগে একদিন পর। একদিন পর পর। এখন কি সেই আগের মতো কোষ্ঠকাঠিন্য এবং কি যে কষ্টকর বাথরুম সেটা আছে না একটু স্বাভাবিক? সামান্য। সামান্য আছে। ঠিক আছে, ধন্যবাদ। তার মানে আগে চাইতে পায়খানা উন্নতি। মন মেজাজ রাগ প্রচন্ড ছোট্টবেলা থেকেই। আপনার এই ছোট্টবেলা থেকে যে রাগটা, সেই রাগটা তো মানুষের থাকবেই। তো আপনার এই ওষুধ খাওয়ানোর পর কি রাগটা কি একটু স্বাভাবিক না আরো বাইরে গেছে? কোনটা? রাগ কমে। কমে গেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবনা চিন্তা, আপনি বলছিলেন ভালো হবেন না, এতগুলো রোগ আমার ভালো হবেন না, স্পষ্ট জানাই দিচ্ছিলেন আপনি ভালো হবেন না। কিন্তু এখন 1.5 মাস যাবত রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে আপনার কি মনে হয়? আমার মনে হয় আগে ছিলাম আমার ডাল চাল ফুরিয়ে গেছে, এখন আশা করা যায় যে আমার ডাল চাল আছে, আমার হায়াত বেড়ে গেছে। আল্লাহ বলে, ডাইল চাল আছে বলতে আপনি ওই যে খাবারের কথা বলছেন, যে হ্যাঁ। আপনার খাবার বোধহয় শেষ হয়ে গেছে, আপনি বিছানায় সাজ্জিত অবস্থা, আপনি আর বাঁচবেন না, হ্যাঁ। বা আপনার শেষ, আপনি আর এখন- ভালো হবেন না, এরকম একটা সিদ্ধান্ত বলছিলেন। বলছিলাম এখন আপনার ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে যে আপনার খাবার আছে, আমার খাবার আছে, আমি সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছেন। কত পার্সেন্ট সুস্থ হয়েছেন? 15% সুস্থ। 15% সুস্থ। 15% 16% অসুস্থতা নিয়ে আসছিলেন। হ্যাঁ। এখন আপনি কত পার্সেন্ট সুস্থ? 15%। 15%। হুম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আপনি রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিজেকে কি মনে করতেছেন, ভালো না খারাপ? ভালো। আচ্ছা, আপনি বলছিলেন আপনি ভালো হবেন না, এখন কি মনে হয়? এখন মনে হয় যে আমার তো খুব ভালো, আমার সাথে ফিরে পৃথিবী মনে হয়। হৃদয় পৃথিবীতে জন্মাছেন। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো করুন। আপনাকে যে যে মেডিকেশন করা হয়েছে ইনশাআল্লাহ। আপনার স্ত্রী মারা গেছিল কত বছর পূর্বে? 2017 সালে মানে 2017 সালে মারা গেছেন না? 5 বছর আর 6 বছর আর 3 বছর, 9 বছর পূর্বে। কি হয়েছিল? হাঁপানি সমস্যা। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে কাকা, ভালো থাকবেন। জিজ্ঞাসা করলাম, মনে কষ্ট নেবেন না, কেমন? আপনাকে কষ্ট দিলাম। আল্লাহ আপনাকে ভালো করুন। তবে এই রোগের চিকিৎসা করেছেন কে? মোহাম্মদ আজিজুল রহমান। আজিজুর রহমান। এ হচ্ছে আমাদের শরীয়তপুরের গর্ব, আজিজুর রহমান। অসংখ্য ধন্যবাদ ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার আপনাকে। আপনারা সকলে রোগীর বক্তব্য শুনলেন এবং আপনাদের অবজারভেশন আপনারা প্রত্যক্ষ করতে পেরেছেন। আপনারা রোগীর কথা শুনেছেন, আমি ঘুরিয়ে ফিরিয়ে রোগীর অবজারভেশন নিয়েছি। এটা আমার রোগী নয়, আমি রোগীর মুখ থেকে সম্পূর্ণ 1 থেকে 13 নাম্বার সমস্যা পর্যন্ত লিখেছি আগে। লেখার পরে তার মুখ থেকে আমি জেনেছি। আমি ডক্টর আজিজুল ইসলাম স্যারের কোনো কেস টেকিং দেখিনি, কেননা সে নিয়ে আসছে, আমি রোগীর কাছ থেকে শুনবো, রোগীর কাছ থেকে লিখবো, রোগীর কাছ থেকে আবার জানবো। তো জানাশোনার মাঝে এই যে কেসটা ছোট্টর উপর যেভাবে আমি সাজিয়েছি, এই সাজানোর মাঝে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তো থাকতেই পারে। এতদিন এত বছর আপনাদের সামনে সফল কেস আমি দেখিয়েছি, কিন্তু আপনারা ব্যর্থ কিছু একটা দেখাতে পারেননি। আমার খুব কষ্ট হয়। আপনাদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন কেউ পূরণ করতে পারলেন না। কিন্তু ডক্টর আজিজুল ইসলাম স্যার মাত্র 2 থেকে 3 মাস নিজে অসুস্থ ছিলেন, আমার কাছে এসেছেন, সুস্থ হয়েছেন।
আগে নিজে সুস্থ হয়েছে, তারপরে তার হাতে এখন রোগীরা সুস্থ হচ্ছে ইনশাল্লাহ। আর তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই রোগীর মেডিকেশন কি হতে পারে, কোন টু ডিজিজকে কনসিডার করবেন? স্যার পিআরএস সবই ওনার হরিবল কেস। পিআরএস, জি স্যার। ধন্যবাদ। ডক্টর লিমোপা, আপনি লাভ দিয়েছেন, আপনি বলেন কি মেডিসিন হতে পারে? স্যার বিআরএস কি কনসিডার করে হাইড্রোফোবিনাম দিয়ে শুরু করব, যেহেতু স্যার রুগীর পুরে কামড় আছে গোব্যাকে। আর যেই আপনার কেসটিং থেকে যেগুলো বোঝা গেল, রুগীর যেই কেসটিং এ সবকিছুই হরিবল, এমনকি 5 অবজারভেশনও আপনার রুগীর কোষ্ঠকাঠিন্য ছিল। আবার ইসের সমস্যা ছিল। থ্যাংক ইউ ম্যাম। আর কেউ কিছু বলবেন? এখানে আপনাদের মতামত দরকার। আসসালামু আলাইকুম স্যার, আমিও ওনাদের সাথে একমত, পিআরএস হবে। কুকুরের কামড় দিয়েছে, কুকুর এবং আমি বিড়াল শেষ দোনোটাই। শুনেছি। আর মায়ের সাথে অ্যাটাচমেন্ট ছিল, এর জন্য হাইড্রোফোবিনাম দিয়েই শুরু করলে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আশা ম্যাম। আমাকে সাপোর্ট করে কোনো কথা বলার দরকার নেই, এখানে বিতর্ক আপনারা আসতে পারেন, আপনারা শুধু একমত দিবেন এটা না, এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমি বলবো না যে এটাই সঠিক, আমি বলবো আর আপনারা হ্যাঁ হ্যাঁ করবেন, এটা হবে না। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, এজন্য আপনাদেরকে অনুমতি দেওয়া হলো আপনাদের ভিন্ন মতগুলো প্রকাশ করুন, তা তো আমরা শিখবো ইনশাল্লাহ। আর কারো কোনো মত যদি দ্বিমত থাকে বলুন, থাকতেও তো পারে। মেডিকেশন এইভাবে না হয়ে অন্যভাবে তো হতে পারে। প্লিজ। স্যার আমাদের গুরু আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে আমাদের মেডিকেশন গুরুদেবের সাথে মিলে যায়। স্যার আপনি তো আমাদের গুরু। গুরু হতে পারি না, সিসি আরে এগুলা বলবেন না ম্যাম। ম্যাম আমি এখনো অনেক ছোট, আমি এখনো শিখার অনেক বাকি, এই দাবি করা যাবে না। আমাদের শিক্ষকদেরকে ধন্যবাদ। স্যার যাই হোক, কিন্তু স্যার আপনার কাছ থেকে তো স্যার আমরা শিখে তো আজকে এতটা স্যার অগ্রসর হচ্ছে স্যার। আমিও তো যাদের কাছে শিখেছি তারা সারা জীবন যতদিন বেঁচে থাকবো তাদের কাছে আমার শিখার আছে, তাদেরকে আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য আমাকে ধন্যবাদ না দিয়ে আমার শিক্ষকদেরকে ধন্যবাদ দিলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ধন্যবাদ ম্যাম। ডক্টর সাইফুল ইসলাম স্যার, ডক্টর অধ্যাপক সাইফুল ইসলাম স্যার হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তারপরও লোভ সামলাতে পারলাম না, লিঙ্কটি দেখে জয়েন করেছি। তবে পুরো কেস টেকিং আমি শুনতে পাইনি, কয়েকটি পয়েন্ট আমি শুনলাম, এবং দু একজন যেমন ডক্টর লিমুপাল বললেন যে আসলে কুকুরের কামড় ছিল, কিন্তু আসলে এখানে যেমন লং টাইম ধরে ওনার ঘুম নাই এবং অনেক দিন যাবত অসুখে ভুগছেন, এই দুটি উপর বেসিস করে আমরা কিন্তু কার্সিনেশনাম দিয়েও শুরু করতে পারি। এটি আমার অভিমত। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কার্সিনোসিন দেওয়া হয়েছে একটি ডোজ। ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। সামান্য। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর রুহুল আমিন স্যার, ভালো আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানতে চাচ্ছি যে মেডিসিনটা কি প্রসিডিউরে, মানে কিভাবে খাওয়ানো হলো, এটা যদি হ্যাঁ একটু বলতেন। এটা তো বলবেন তিনি, জি। কিন্তু আপনার মতামত কি স্যার? একটা কেস আপনি তো চিকিৎসা করবেন তাই না? এই যে কেসটি কিন্তু আপনার সামনে তুলে ধরা হলো, জাস্ট এখন আপনারও তো একটা মতামত থাকতে পারে যে স্যার আমি এভাবে করতাম, আমার আমি আরো যতটুকু অল্প সময়ে সফলতা হতো, এভাবে করলে আপনার মতামত আপনি ব্যক্ত করুন প্লিজ স্যার।
যে আমার মতামত হচ্ছে এই হাইড্রো মানে পিআরএস এবং পিআরএস এর সাথে কার্বোভেস মনে হয় দিলে ভালো হবে আর কি স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দারুন। আর কে কিছু বলবেন? ডক্টর মীর মশা বসছেন স্যার, আপনার বক্তব্য। স্যার এখানে পরে কার্বোবেজ আসবে, পিটিএস আসবে, তারপরে স্যার পিসিএস আসবে, কার্সিনোসিনাম। আগে কে স্যার? আগে স্যার পিআরএস, হাইড্রোফোবিনাম। কারণ স্যার ওনার বাইটের ইতিহাস আছে, প্লাস অনেক এগুলোই স্যার ইন্ডিকেশন গুলো হরিবল, 20 বছর 10 বছর অনেক বছর যাবত, সেই হিসেবে হরিবলই বেশি স্যার। আবার বাইট তো আছেই, বিড়াল কুকুরের কামড় আছে, এই জন্য স্যার প্রথম হাইড্রোফোবিনাম। আপনাকে জি স্যার, অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আমাদের গুপ্ত দাস, গুপ্ত দাস বোধহয়, পুরা গোর লেখা, বাকি লেখাগুলো দেখতে পাচ্ছি না স্যার। আপনি হ্যান্ড রাইজ করছেন, প্লিজ। গৌর ভক্ত দাস স্যার। গোর ভক্ত দাস, ঠিক আছে। আদাব স্যার, ভালো আছেন? হ্যাঁ স্যার, আল্লাহ ভালো রাখছে। ঠিক আছে স্যার, এখানে তো আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান অনুযায়ী প্রথমে কার্সিনোসিনাম দিয়ে শুরু করতে হবে, তারপর হাইড্রোতে আর কি, তারপরে পিটিএস, তারপরে আস্তে আস্তে অন্যদিকে। কার্সিনোসিনাম প্রথমে হচ্ছে না স্যার, এর কারণ হচ্ছে এর যে ফ্যামিলি হিস্টোরিতে স্যার ওরকম ক্যান্সারের ইতিহাস বা ভয়াবহ কোনো ঘটনা নেই স্যার গোব্যাকে ফ্যামিলি হিস্টোরিতে। এজন্য কার্সিনোসিনামকে শুরুতে আনা যাচ্ছে না, কিন্তু পরে দেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার দীর্ঘদিন যে ছিল ওইটা কি দীর্ঘদিন আবার ঘুম নেই, তারপরে দীর্ঘদিন আবার পায়খানা 2-3 দিন পর পর পায়খানা হ্যাঁ। হয়, এটা তো কার্সিনোসিনাম। হ্যাঁ, প্রেজেন্টে এটা আসতেছে, কিন্তু তার গোব্যাকে বি পার্ট ফ্যামিলি হিস্টোরিতে ক্যান্সার বা ভয়াবহ রোগের ইতিহাস নেই স্যার। এজন্য কার্সিনোসিনাম নামকে কনফার্ম করা যাচ্ছে না, প্রথমে পরে এসেছে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আর কেউ কিছু মতামত দিবেন? কারো যদি, যে ডাক্তার গৌর ভক্ত দাস কি সুন্দর ওপিনিয়ন দিলেন, এরকম আপনাদের অনেক ধরনের মতামত থাকতে পারে, আপনারা পেশ করুন। আপনাদের সামনে পুরো কেস টেকিংটা দেওয়া হয়েছে, আপনারা এ টু জেড শুনেছেন। হ্যান্ড রাইজ করছেন কে? আহমেদ এসকান্দার স্যার। হ্যাঁ, ডক্টর আহমেদ এসকান্দার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলুন স্যার। স্যার প্রথমে স্যার হাইড্রোফোবিনাম, তারপরে স্যার পিটিএস, এরপরে কার্সিনোসিন যদি দরকার হয় তাহলে লাগবে স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ? অনেকে আছেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। স্যার আপনার প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি, এরপর আমার অভিমতটা ব্যক্ত করি স্যার। জি স্যার। এই রোগীটা আমার হাতে আসলে আমি প্রথমেই কার্বোভেজ দিতাম, জি পিটিএস করে নিতাম। কি জন্য? যে এনার স্ত্রী বিয়োগ হয়েছে 9 বছর, তার একটা শোক আছে। তারপরে এত বছর ধরে চিকিৎসা করতেছে অ্যালোপ্যাথি, তার একটা মেডিসিনাল ট্রমা আছে। জি বাইট আছে, সেটা শুনলাম। বাইটটা আমি পরে দেখতাম স্যার, আগে রাস্তাটা ক্লিয়ার করে নিতাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। আর কেউ কিছু? আর কেউ কিছু? আপনাদের সামনে কেসটা উপস্থাপন করা হয়েছে। আমি আবার বলছি, আমি সংক্ষেপে লিখে এনেছি। রোগী প্রথম যেদিন আসছে সেই তারিখটা হচ্ছে 15/6/2026। রোগীর নাম হাশেম বাশার। এর ব্লাড প্রেশার মাপা হয়েছে 140/90।
90। সেই সময় তার অ্যালোপ্যাথি প্রেশারের ওষুধ চলছিল। কত এমজি চলছিল, কত পাওয়ার, ডক্টর আজিজুল স্যার আপনি যদি বলতেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই সময় ওনার প্রেশার ওষুধ চলতেছিল, ওই আমি নিজেই দিতাম, কারণ আমি তো অ্যালোপ্যাথিও করি। তো সেখানে দিতাম হইলো অ্যামলোডিপিন প্লাস অলমাসাটন, অ্যামলোডিপিন 5 mg এবং অলমাসাটন 20 mg। এই দুটা মিক্স একটা ঔষধ, এই ওষুধটা সে খাইতো। এটা অনেক পাওয়ারফুল একটা ঔষধ প্রেশারের। ধন্যবাদ স্যার। এই অবস্থায় আপনি ব্লাড প্রেশার পেয়েছেন 140/90, তাই না? জি স্যার, ওই সময় প্লাস আপনার প্রেশার ওষুধ খাইতো, তো ওই সময় আমি 140/90 পাই আর কি। এখন পরবর্তীতে কি কমে গেছে আল্লাহর রহমতে। এই ব্যাপারটা কিন্তু সবাই গুরুত্ব সহকারে শুনুন। রোগী আসলে ব্লাড প্রেশার মাপবেন আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন আপনি কি ব্লাড প্রেশারের ওষুধ খান। যদি বলে হ্যাঁ আমি খাই, তখন 120/80 হলেও সেটা নরমাল নয়। কারণ কি, পাওয়ারফুল হাই প্রেশারের ওষুধ সে খাচ্ছে। ডক্টর লিমু পাল, আপনি হ্যান্ড রেজ করছেন? জি। আমার জি এখানে স্যার, কারেন্ট রোগীকে চলে স্যার গেছে। জিডিএস ও দিতে হবে। হাইড্রোফোবিনামের সাথে। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার এখানে GDS দেওয়া বিদ্যুৎ হয়েছে। চলে গেছে। হ্যাঁ, আমাদের এখানেও চলে গেছে। আমি লাইন ওই এমবিতে নিয়েছি ক্রসিং করে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা হয়েছে ম্যাম, জিডিএস করা হয়েছে। ডক্টর সাবা ম্যাম, এখানে আমরা ডক্টর সাবা, আমাদেরকে হ্যাঁ, চারটা অবস্টাকেলই দূর করতে হবে। প্রথমত তাকে পিআরএস দিতে হবে, হাইড্রোফোবিনাম দেওয়ার পরে তাকে কার্বোভেজ দিতে হবে। এরপরে যদি তার উন্নতি না হয় তখন আমরা পিআরএস বিবেচনা করব। আর আমরা ওই মাঝে মাঝে আর তাকে জিডিএস এর জন্য তাকে আমরা ডিআইপি ডায়েট দিব। থ্যাংক ইউ ম্যাম, চমৎকার বলেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বলতেছিলাম, কেউ কি আর কিছু বলবেন? কারো যদি কিছু বলার থাকে, হ্যান্ড রাইজ করছেন কেউ? কেসটা নিয়ে ডিসকাশন করছি। তো 15/6/2026 তারিখে সে আসছে। রোগীর নাম হাশেম বাশার, বয়স 72 বছর, ঠিকানা রাজনগর, আমার চেম্বার থেকে 12 কিলোমিটার দূরে। পিসি প্রেজেন্ট কমপ্লেন, 1 নাম্বার পিঠে দাঁড়ায় ব্যথা, পায়খানা রাস্তায় ব্যথা, কোমরে ব্যথা, 3 মাস যাবত বিছানায় শোয়া অবস্থায় ছিল এ রোগী। 2 নাম্বার দাঁড়িয়ে প্রস্রাব করতেন, বসে প্রস্রাব করতে পারতেন না, কারণ ব্যথার কারণে বসতে পারতেন না। 3 থেকে 4 মাস যাবত। 3 নাম্বার চোখে পানি আসে, 3 থেকে 4 মাস যাবত। 4 নাম্বার অ্যালার্জির সমস্যা, চুলকানি সারা শরীরে 1 মাস যাবত। 5 নাম্বার গ্যাস্ট্রিকের সমস্যা 10 থেকে 12 বছর বয়স থেকে। ওখানে ভুল বলা হয়েছে, 10 থেকে 12 বছর বয়স থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা, আর্লি লাইফ থেকে। 6 নাম্বার সমস্যা হচ্ছে মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। সেটা 8 থেকে 10 বছর বয়স থেকে প্রচন্ড মাথা ব্যথা, সকাল বিকাল তাপ নীল খেতে হতো, ওই দমিয়ে রাখতো। এখানে প্যাথোলজিকে আপনি একটু 6 নাম্বারে খেয়াল করবেন সকলেই। মাথা ব্যথা প্রচন্ড, 8 থেকে 10 বছর বয়স থেকে প্রচন্ড মাথা ব্যথা। তার জন্য সে তাপনীল খেতেন, সকাল বিকাল খেতে হতো। 7 নাম্বার দাঁতের ব্যথা 3 মাস যাবত। কানে শুনতে পান না 5 থেকে 6 বছর যাবত। তার জন্য অ্যালোপ্যাথি 10,000 টাকার ওষুধ খেয়েছে, তাতে কাজের কাজ তার কিছুই হয়নি, তার নিজের মুখের কথা।
9 নাম্বার মুখে ঘা, জন্ম থেকেই তার মুখে ঘা ছিল, তার জন্য সে বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, অয়েনমেন্ট ব্যবহার করছে। 10 নাম্বার ঘুম হয় না 15 বছর যাবত, অ্যালোপ্যাথি ঘুমের ট্যাবলেট চলছে। 11 নাম্বার বড় টিউমার, কপালে বড় একটা টিউমার ছিল, সেটা ছোট হয়ে গেছে, সাইরেনে আছে বলল। 12 নাম্বার শরীরের সকল স্থানে জায়গায় ব্যথা যন্ত্রণা 3 মাস যাবত, পরে গিয়ে আবার আঘাত পেয়েছে রিসেন্টলি। 13 নাম্বার গলায় টিউমার অপারেশন হয়েছে, গলায় টিউমার হয়েছে অপারেশন হয়েছে, মাথায় টিউমার অপারেশন হয়েছে। এ মাথার ডান পাশে তার বড় টিউমার ছিল, সেটা অপারেশন হয়েছে। এখন যে কপালে যেটা, সেটা অপারেশন করতে হলে ফুলি উড়াতে হবে, 20,000 টাকা খেয়েছে, তারপরে সে সেখান থেকে চলে এসেছে। 5 হিস্টোরিতে যেটা পেলাম সেটা হচ্ছে ছোট্টবেলায় কুকুর কামড় এবং বিড়াল কামড়, সেই থেকে প্রায় রোগের উৎপত্তি। মায়ের প্রতি গভীর ভালোবাসা, মাকে ছাড়া কিছুই বুঝতেন না, মা নেই, কিছু বছর আগে মা মারা গেছেন। কত বছর আগে মারা গেছেন ডক্টর আব্দুল আজিজ স্যার, আপনি যদি বলতেন, এখানে উল্লেখ করা নাই। স্যার ওনার মা মারা গেছে অনেক আগে, উনি ছোট থাকতেই ওনার মা মারা গেছে। কত বছর বয়সে? তার বয়স তখন কত ছিল? 72 বছর এখন রোগীর বয়স। সে সময় তার মোটামুটি 20-25 বছর। আপনার ওখান থেকে নয়েজ আসতেছে না, আপনার ওখান থেকে শব্দটা এইরকম অবস্থা হচ্ছে কেন প্লিজ? স্যার ওই সময় ওনার 20-25 বছর বয়স আর কি। 20-25 বছর বয়সে মাকে সে হারিয়েছে, এটা তো ট্রমা। জি জি। ঠিক আছে, মা নেই কিন্তু এখনো মাকে খুব ভালোবাসে, মায়ের জন্য দান করে, মায়ের সাথে গভীর ডিপ অ্যাটাচমেন্ট। পৃথিবী একদিকে, মা একদিকে, রোগীর বক্তব্য। তার টেম্পারমেন্ট অফ 5 অবজারভেশনে যেটা পেয়েছি সেটা হচ্ছে ঘুম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, ঘুমের ট্যাবলেট খেতে হয়। এটা 15 বছর যাবত এই সমস্যাটা। 2 নাম্বার পায়খানা, 2 নাম্বার খাওয়ার রুচি নেই, 3 নাম্বার পায়খানা 15-20 মিনিট সময় লাগে, 2-3 দিন পর পর হতো। তার লাইফস্টাইল ভালো ছিল না, সেটা সংশোধন করা হয়েছে। 4 নাম্বার মন মেজাজ, ছোট্টবেলা থেকে প্রচন্ড রাগী, আপনারা গ্রেডিং করবেন পিআরএস না পিটিএস। 5 নাম্বার ভাবনা চিন্তা, ভালো হব না, অনেক ওষুধ খেয়েছে, আমি ভালো হব না, আমার বোধহয় হায়াত শেষ, আমি এখন আর বাঁচবো না। এখানে পিসিএস এর ইন্ডিকেশন আছে কিন্তু কনফার্মেশন নেই। এখানে পিটিএস এর ইন্ডিকেশন আছে, এখানে পিআরএস এর ইন্ডিকেশন আছে। এখন ডক্টর মুজিবুর রহমান স্যার বলছেন পিটিএস কে কনসিডার করে কার্বোভেজ দিলে ভালো হতো, কথা যৌক্তিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখানে ব্যাপারটা ঘুরে গেছে একটা জায়গায়। 6 নাম্বার প্যাথোলজিক্যাল যে সমস্যা সেটা হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা, 8 থেকে 10 বছর বয়স থেকে প্রচন্ড মাথা ব্যথা, আর্লি লাইফ থেকে প্রচন্ড মাথা ব্যথা। 9 নাম্বার সমস্যাটা দেখা যাচ্ছে ঘা, মুখে ঘা জন্ম থেকেই, ঘুম হয় না 15 বছর যাবত। আরেকটা হচ্ছে মন মেজাজ, মাইন্ডকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, খুব গুরুত্বপূর্ণ মাইন্ড। এই মন মেজাজ থেকে মাইন্ডকে স্যাটিসফাই করবেন। মাইন্ড মন মেজাজ ছোট্টবেলা থেকে প্রচন্ড রাগী, এই কয়েকটা জিনিস পিআরএস কে সামনে এনেছে। হ্যাঁ, পিটিএস ও এসেছে, যারা পিটিএস বলেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা পিআরএস বলেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা পিসিএস বলেছেন তাদেরকেও ধন্যবাদ। এখন অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন কিভাবে অ্যাপ্লাই করছেন, আমি অনুরোধ করব
ডক্টর আজিজুল ইসলাম স্যার, ডক্টর আব্দুল আজিজ, শরীয়তপুর, প্লিজ আপনি কিভাবে চিকিৎসা করেছেন বিস্তারিত ব্যাখ্যা দিন। ডক্টর আব্দুল আজিজ স্যার, আপনার ওখানে নেটের সমস্যা, শরীয়তপুরে কারেন্ট চলে গেছে। ডক্টর আব্দুল আজিজ, শরীয়তপুর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিভাবে মেডিকেশন করেছেন প্লিজ একটু তুলে ধরুন। ধন্যবাদ মানে আপনাকে। আপনি আপনার বক্তব্য চালু করুন। আপনি ঠান্ডা মাথায় কিভাবে কি করেছেন আপনি শুরু থেকেই বলবেন, কেমন স্যার? ধন্যবাদ। জি স্যার, ওই ঔষধ প্রয়োগ কি ওইগুলি তো? হ্যালো স্যার। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না স্যার, প্লিজ আপনি একদম কাছাকাছি মুখ নেন, আপনার মোবাইলের ডিভাইসের সমস্যা, প্লিজ আপনার কথা শোনা জি যাচ্ছে না। স্যার। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এই অবস্থায় থাকবেন, বলুন। জি স্যার। স্যার, আমি কি ওই ঔষধ তাকে কিভাবে প্রয়োগ করলাম সেটা বলবো? জি, আপনি এই রুগীটাকে কিভাবে মেনটেন করেছেন সেটা বলবেন না? কিভাবে ওষুধ প্রয়োগ করেছেন বিস্তারিত জি স্যার। ব্যাখ্যাটা আমরা সকলেই শোনার জন্য অধীর আগ্রহে আছি। হ্যাঁ, রুগী সফল হয়েছে, রুগী তো ভালো। এখন আপনি কিভাবে চিকিৎসা করেছেন সেটা আমরা জানতে চাই। জি স্যার। স্যার, উনি যে সময় আমার চেম্বারে আসে, তো ওনার কেস টেকিংটা আমি করি। বা ওই সময় তো আমি অত একটা বুঝতাম না, আর এখনো বুঝি না, আমি একটু ছোট মানুষ, অত জ্ঞান আমার নাই, আমি নগণ্য একজন মানুষ। তো উনি আসার পরে, তো আমি যতটুকু আমার নগণ্য জ্ঞানে আমি মনে করলাম যে পিআরএস দিলে হয়তোবা রোগী ভালো থাকবে, আর পিটিএসও আছে। তো আমি মনে করলাম যে পিআরএস যেহেতু সকল টু ডিজিজের লিডার, তো তাকে দিয়ে আমি শুরু করি। আর যেহেতু কুকুরের কামড় আরো প্রচন্ড অনেক আছে, এজন্য আমি তাকে প্রথম তার আবার প্রস্রাবে একটু ইনফেকশনও ছিল আর কি স্যার। তো সেক্ষেত্রে আমি তাকে সিএম শক্তি দিয়ে শুরু করি তার কোন ইনফেকশনের মেডিসিন কারণে। টিআরএস কে কনসিডার করেছেন, জি জি, কিন্তু মেডিসিনের নাম হাইড্রোফোবিনাম। বলুন please। জি স্যার, হাইড্রোফোবিনাম। হাইড্রোফোবিনাম সিএম তাকে দিই। দেওয়ার পরে তারপরে তাকে আমি সে তার সাথে গল্প করতে থাকি আমি, যে দেখি যে অবজারভেশন করে তার ভিতরে কেমন সিমটম দেখা দেয়। পরবর্তীতে তাকে সিএম দেওয়ার পরে সে একটু ভালো ফিল করলো। তো পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। পরবর্তী আমি তো নতুন, স্যার, আমাদের স্যার, আমাদের কালাম দেওয়ান স্যার, তার এই সাজেশন অনুযায়ী এবং তার সাথে যোগাযোগ করি, করলে স্যারে বলল যে, আর স্যার আগে থেকেই বলছিল যে যদি বড় পটেন্সি দেন, দেওয়ার পরে যদি অ্যাগ্রাভেশন হয় তাহলে 200 শক্তি দিয়ে তা আপনি নিউট্রালাইজ করবেন। পরবর্তী স্যারের কথা অনুযায়ী আমি 200 শক্তি দেই। 200 শক্তি দেওয়ার পরে সে খুব ভালো থাকে আর কি। ভালো থাকার পরে তাকে আমি ফাইটুম দিয়ে চলে যেতে বলি। ফাইটুম দিয়ে দেই একটা বড় একটা বোতলে। তো সেখানে সকালে এবং রাতে 2 বেলা আমি ফাইটম খাইতে বলি। আর ওনাকে বলছি যে উনি আমার বাড়ির কাছে বা আমার ফার্মেসির কাছেই ওনার বাড়ি। এজন্য তাকে আমি বলছি যে আপনাকে এই বাড়িতে এই ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধ আপনি খাবেন, আর প্রতিদিন একটা করে ওষুধ আমি এখান থেকে খাওয়াই দেব আপনাকে। তো আপনি তো প্রতিদিন আমার সাথে দেখা করবেন আইসা। তো এভাবেই কয়েকদিন গেল, সে ভালোই রইলো। সে আসলে দেখা যায় আমি ওষুধটা প্রতিদিনই ওষুধ খাওয়াই নেই। সে আসলে তাকে বসাতাম, কথা বলতাম,
তারপরে তার সিমটম গুলো আমি জানতাম, অবজারভেশন করতাম। অবজারভেশন করার পরে দেখি যদি যে না আগে থেকে অনেক ভালো এবং ঘুম পায়খানা একটু ভালো দিকে, রুচির একটু ভালো দিকে, তো ওই সময় আমি তাকে ফাইটম খাওয়াই দিতাম। খাওয়াই দিলে সে চলে যাইতো। এভাবে তারপরে 200 শক্তিতে একটু মানে একটু দেখা গেল কয়েকদিন যাওয়ার পরে। পরে স্যারকে আমি ফোন দিলাম যে স্যার এখন তো 200 শক্তিতে এরকম দেখাচ্ছে, এখন কি করা যায়? পরবর্তী স্যার আমাকে বললো যে তাহলে আপনি এই করেন 03, 02, 01 এই লাইনে হাঁটেন। পরবর্তীতে এভাবে আমি তাকে অবজারভেশন করে 03 খাওয়াই, সেখানে ভালো দেখ কয়েকদিন 2-1 দিন খাওয়ানোর পরে তারপরে দেখে যে আবার সেখানেও একটু দেখা যায়। পরবর্তীতে আবার 02 তে আসি, এভাবে আমি 01 পর্যন্ত আসি। 01 খাওয়ানোর পরে পরবর্তীতে আবার 1-এও একটু দেখা যায় যে ব্যথা কমছে বাড়ছে এরকম হয় আর কি। উনি তো বিছনায় পড়ে গেছিল আর উনি দাঁড়াইয়া প্রস্রাব করতো এবং দাঁড়াইয়া পায়খানা করতো, দুটা দাঁড়াই করতো। সেখানে ওই সময় যে সময় ওয়ান খাওয়ার পরে করি আমি, করার পরে তারপর তাকে হিসাবে আমি দিই। এই কিছুটা ভালো পাই। পরবর্তীতে আবার আমি কি করলাম, দ্বিতীয় রাউন্ড আবার রাউন্ড দিলাম ওই এই হাইড্রোফোবিনাম রাউন্ড দিলাম। এবার হলো 1 থেকে উপরে উঠলাম। প্রথম দিল 1, পরবর্তীতে 2, তারপরে 3। এভাবে অবজারভেশন করে খাওয়াই, কিন্তু ওই সময় একটু ভালোই 1 থেকে শুরু করলে আরেকটু ভালো পাই আর কি। পরবর্তী 1, 2, 3 তাকে খাওয়ানোর পরে তারপরে সে একটু ভালো ফিল করার পরে তারপরে আমি তাকে দেখা যাচ্ছে কি যে সোরাই নামের অনেকটা দেখা যাচ্ছে তার ভিতরে। অবজারভেশন করে দেখি যে সোরাই নামের অনেকটা দেখা যায় তার ভিতরে। পরবর্তীতে তাকে আমি 06 দেই, সোরাই নাম 06 দেই। সোরাই নাম 06 দেওয়ার পরে সে খুব ভালো। সে পরের দিন বাসায় আমার চেম্বারে আইসা আমাকে বলতেছে যে আমার বলে তো আজিজ মিয়া বলে, আজিজ মিয়া আমি তো আজকে খুব সুস্থ, অনেক ভালো। ভালো তো দোয়া করেন আল্লাহর কাছে ভালো। পরবর্তীতে আসার পরে ভালো ওষুধ খাইতে হয়েছে, কালকেও ভালো হয়েছি, আজকে একটু ওষুধ খাইলে তো তাইলে তার আরেকটু ভালো লাগবে, এই জন্য ওষুধ খাবে। পরবর্তীতে তাকে আমি দেই, ওই ফাইটাম দিয়ে দিই। ফাইটাম খাওয়ানোর পরে সে চলে যায়। চলে যাওয়ার পরে একদিন বা হয়তো বা 2 দিন ভালো ছিল, পরবর্তীতে আবার একটু অ্যাগ্রাভেশন দেখা দেয়। দেখা দিলে পরবর্তীতে আমি তাকে ওই সোরাই নাম 06 কাপিং করি, 6 কাপিং করে তাকে খাওয়াই দিই। তো খাওয়াই দিলে সে আবার খুব ভালো পাই। ভালো পাওয়ার পরে পরবর্তীতে 2-1 দিন যায়, এভাবে অবজারভেশন করে তাকে প্রতিদিনই আসে আর কি। আসলে তাকে আমি ফাইটাম খাওয়াই দিই, খাওয়াই দিলে সে চলে যায়। আর তার ডিআইপি যে ডায়েটটা সেটাও আমি খুব সুন্দরভাবে তাকে বলে দিছি যে এভাবে পালন করবেন। সন্ধ্যার টাইমে মাগরিবের নামাজের সাথে সাথে খাবার খাবেন, 8টার আগে কিছু খাবেন না, 8টার পরে আবার ওই লতা পাতা বা আপনার শসা, গাজর, পেয়ারা এগুলো জীবিত খাবার। এক কথায় আমি বলছি যে জীবিত খাবার বলে এইগুলিরে, আর এইগুলি মৃত খাবার বলে। জীবিত খাবার খাবেন আপনি, সেটা বলছি। পরবর্তীতে আবার এই এই সকালে এবং বিকালে খালি পায়ে হাঁটতে বলি কাঁচা মাটিতে, এভাবে তাকে সেটা ক্লিয়ার করে দিই। পরবর্তীতে হয়তোবা 2-1 দিন পরে আসে বা ওইভাবে চলতে থাকে। পরবর্তীতে একটুখানি অবস্থা দেখার পরে পরবর্তীতে তাকে আমি সোরাই নাম 9 দেই। 9 দিলে সেখানে একটু ভালো থাকে। ভালো থাকার পরে পরবর্তীতে আবার 2-1 দিন যায়, পরবর্তীতে দেই সোরাই নাম 12 দেওয়ার পরে সে একটু মোটামুটি ভালো। তারপরে আমি স্যারের সাথে যোগাযোগ করি, আমাদের
কালাম দেওয়ান স্যার, আমার সম্মানিত স্যার, তার কাছ থেকে আমি এই রিয়েল হোমিওপ্যাথি শিখেছি। তো স্যারের সাথে পরামর্শ করি, স্যার কি করা যায় এখন? তাকে তো আমি সোরাই নাম 12 খাওয়ালাম, এখন এই অবস্থায় এখন আছে। পরবর্তী স্যারে বলল যে কেস টেকিং এ কি আছে, পিটিএস এর কোনো আছে কিনা। তারপর আমি বললাম স্যার পিটিএস তো অনেক আছে। পরবর্তী সে বলল যে ঠিক আছে, তাহলে আপনি কার্বোবেস থেকে শুরু করেন। পরবর্তী আমি কার্বোবেস থেকে শুরু করি, কার্বোবেস 6 দিয়ে শুরু করি স্যার। 6 দিয়ে শুরু করার পরে 6 এ ভালো পাই, মানে তেমন ভালো না। তো তারপরে উনি এভাবে একটু করি, পরবর্তীতে আমি তাকে আবার 6 কাপিং করি। না, এখানে একটু আছে যে ওদিন 6 খাওয়াই, 6 খাওয়ার পরে কার্বোক্স 6 খাওয়ার পরে তার অ্যাগ্রাভেশন হয়। অ্যাগ্রাভেশন হয় মানে দেখি যে সুন্দর মানুষ, তার চেহারা একটু কালো কালো ভাব হয়ে গেল। আমি তার যে কোনো মানুষকে আমি ওষুধ খাওয়াই আর তার সাথে গল্প করি এবং দেখি যে তার ভিতরে কেমন সিমটম দেখা যাচ্ছে বা কেমন সে কি ভালো ফিল করতেছে, না তার চেহারার উজ্জ্বলতা একটু বাড়তি না একটু অন্যরকম। পরবর্তী ওনাকে যে সময় আমি কার্বোবেস 6 দেই, দেওয়ার পরে তার চেহারার সুন্দর মানে একটু কালো ভাব হয়ে গেল আর মানে কেমন যেন একটু লাগতেছে। এখন বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, এই কথা বল। আমি টেনশন করেন না, এটা সমস্যা না, এটা ঔষধে কাজ করলে এরকম হয়। তো উনি যেই সময় ওনার চেহারার দিকে আমি তাকাইছি যে উনি কালো, চেহারাটা কালো হয়ে গেছে, তো ওই সময় সাথে সাথে আমি কাপিং করা শুরু করে দিলাম। তো কাপিং করার পরে 6 কাপিং করে আমি বোতলটা আমার ইসের উপরে থুয়ে দিছি, যে দেখি যে তাকে কি কিছুক্ষণ পর সে আবার ভালো হয় কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে না, যে সে ভালো হচ্ছে না। সে আমাকে বলতেছে আমার তো ভালো লাগতেছে না। পরবর্তীতে তাকে আমি 6 কাপিং করে খাওয়াই দিই, কার্বোবেস 6 কাপিং করে খাওয়ার পরে 1 মিনিটের মধ্যে আবার দেখি সে তার চেহারা উজ্জ্বলতা আবার ফিরে যাচ্ছে। স্যার এটা একটা ক্লাসিক্যাল কথা না, খালি কিন্তু ওষুধে কি কাজ করলো না করলো কিছু বলতাম না স্যার। কিন্তু এটা আল্লাহর রহমত বা কালাম দেওয়ান স্যার আমাকে কি চাইছে আমি কেমনে কি বলবো, যে আমি তাকে 6 কাপিং করে খাওয়াই দিলাম, 1 মিনিটের মধ্যে তার চেহারা উজ্জ্বলতা ফিরেছে। আমি দেখি একটা ম্যাজিক, জাস্ট এতটুকুই আমার মনে হয়েছে। এই সময় মনে মনে হাসি যে আসলে ঔষধে কিভাবে কাজ করে। আগে তো ক্লাসিক্যাল করতাম, আমি ঔষধই দিতাম, কিন্তু যে সেখানে যে অ্যাগ্রাভেশন হইলে যে সেই সাথে সাথে থামানো যায় সেটা আমার আর কি জানা ছিল না। তো যাক, 6 কাপিং করে দেওয়ার পরে মাশাআল্লাহ তার চেহারার উজ্জ্বলতা ফিরে আসে এবং বলে যে কাকা এখন কেমন লাগতেছে? হ্যাঁ এখন তো ভালো, খুব খুব ভালো। ভালো, ঠিক আছে ভালো। আবার একটু ওষুধ খাওয়াই দেই, জার্মানি ওষুধ আমাদের আছে, ফাইটাম দিয়ে দিই, একটু খাওয়াইলে খুশি কাকায় যে এটা অনেক পাওয়ার, খুব সুন্দর একটা ওষুধ খাওয়াইছো। খুশিতে কাকায় জায়গা। পরবর্তীতে এভাবে কিছুদিন যায়, গেলে দেখা যায় আমি তাকে অবজারভেশন করি যে কাকা কি খবর, ঘুমের কি খবর, পায়খানার কি খবর, খাওয়ার কি খবর। তো যেদিন দেখতাম যে না খাওয়া এগুলি ঠিক আছে, ব্যথার কি খবর কাকা, মাথা ব্যথার কি খবর, সবকিছু খবর নিতাম। পরবর্তীতে যেই সময় দেখতাম যে ভালো বলে, ওই সময় তাকে আমি ওই জার্মানি ওষুধ খাওয়াই দিই। তো এভাবে যাওয়ার পরে দেখা যায় যে না 6 এ এখন একটু ভালো রেজাল্ট পাইতাছি না। পরবর্তীতে 9 এ যাই, 9 খাওয়াই, 9 খাওয়ালে দেখা যায় 2-1 দিন ভালো রয়েছে। পরবর্তীতে 12 তে যাই আমি, 12 দিই। ওদিন ওই কাকার এক অনুষ্ঠানে যাবে। তো আসছে যে বাইর বেটা, আমাকে বাইর বেটা বলে যে আমি তো একটা অনুষ্ঠানে যাইমু, এখন সাহস পাচ্ছি না যাব কিনা। পরে আমি কি কাকা যাওয়ানি লাগবে? পরে কি হ্যাঁ যাওয়া লাগবে। পরবর্তীতে আমি কি তাইলে বসেন। পরে 9 ওদিন 9 খাওয়ার পরে একটু তার শরীরটা অনেক দুর্বল ছিল, বা মানে দুর্বল বলতে মানে ব্যথাটা একটু বেড়ে গেছিল। পরবর্তীতে ওনারে আমি 12 কার্বোভেজ 12 দেই। 12 দেওয়ার পরে ওনার এতটা উন্নতি হয়েছে, উনি বাড়িতে চলে গেল
খুব ভালো, সাথে সাথে তার হাত পায়ে যে ব্যথাগুলো ছিল এই টাটানি ওইগুলি বন্ধ হয়ে গেল। সে বলতেছে, কাকা আমার তো অনেক ভালো লাগতেছে, আমি বেড়াইতে যাইনি। ঠিক আছে যান কাকা, যদি আপনার মনে হয় যে আপনি যাইতে পারবেন তাহলে যান। 10 মিনিট পরে দেখি সে আমার ফার্মেসির শামুকটা আর কি বলবো, ছোট বাচ্চা কেমন লাফাইতে লাফাইতে যাইতেছে, আমার কইতেছে, কাকা আমি সুস্থ হয়ে গেছি গা, এভাবে কইতেছে। পরে আমি আলহামদুলিল্লাহ কাকা যান, দোয়া করি সুন্দরভাবে আপনি দাওয়াত দাওয়াতে যান। পরবর্তী উনি এভাবে এই কার্বোবেজ 12, হ্যাঁ কার্বোবেজ 12 খাওয়ানোর পরে খুব ভালো আর কি রেজাল্ট পাই আমি। 12 খাওয়ানোর পর রেজাল্ট পাওয়ার পরে পরবর্তীতে ওনাকে আমি একটু কয়েকদিন যাওয়ার পরে আবার একটুখানি ব্যথা বা ওই এগুলি দেখা যায়। দেখা গেলে ওনাকে আমি ওই কার্বোবেজ 12 6 কাপিং করি আবার। 6 কাপিং করার পরে সে খুব ভালো, তখনও খুব ভালো। আমাদের কালাম দেওয়ান স্যার বলছিল যে, একটা কথা বলছিল যে, যেই পটেন্সিতে স্পষ্ট উন্নতি পাওয়া যাবে, সেই স্পষ্ট উন্নতি পাওয়া গেলে সেই পটেন্সিটা কাপিং করবেন, কাপিং করে খাওয়াবেন। তারপরে অবজারভেশন করার পরে তাকে আবার রিপিট ডোজ দিবেন। তো সেভাবেই কালাম দেওয়ান স্যার আমাকে যেভাবে গাইডলাইন করছে, সেই গাইডলাইন অনুযায়ী আমি 12 যেহেতু স্পষ্ট উন্নতি পাই, তখন তাকে আমি 6 কাপিং করি। ওই একটু 12তে একটু যে সময় কয়েকদিন যাওয়ার পরে 12তে যে সময় একটুখানি খারাপ লাগা শুরু হয়, তারপর আমি তাকে 6 কাপিং করি। 6 কাপিং করলে সে খুব ভালো পাই। ভালো পাওয়ার পরে তারপরে এভাবে কয়েকদিন যায়। আর আমার এই কাকারে, আমার এই রোগীকে আমার অবজারভেশনটা অনেক বেশি টাইম নিয়ে ফেলছি, যে 2 দিন 3 দিনের মধ্যে তাকে কোনো ওষুধই দিই না, খালি ফাইটাম চালাই। তো এভাবে 12 কাপিং করার পরে 2-1 দিন যায়, যাওয়ার পরে তাকে আবার 12 রিপিট ডোজ মারি, কার্বোভেজ 12 রিপিট ডোজ মারি। রিপিট ডোজ মারার পরে সে ভালো থাকে কিছুদিন। ভালো থাকার পরে দেখে আবার একটুখানি ব্যথা বুথা উঠে আসতেছে। পরবর্তীতে আমাদের যে কালাম দেওয়ান স্যার যেভাবে শিখাইছে যে 12তে যে পটেন্সিতে স্পষ্ট উন্নতি সেটা কাপিং, পরবর্তীতে রিপিট ডোজের পরে যদি আবার একটুখানি বাড়তি থাকে তাহলে তার পরের পটেন্সি। তো সেই অনুযায়ী আমি 12তে যখন রিপিট ডোজ করি, তারপরে কিছুদিন পরে দেখা যায় যে না একটু এই অবস্থা, একটু বাড়তি অবস্থা, তখন তাকে আমি 13 দেই, কার্বোভেজ 13 দেওয়ার পরে আল্লাহর রহমতে সে 15 আনা সুস্থ যে বক্তব্য দিছে, সেই বক্তব্যটা আর কি তার মুখ থেকে আমি পাওয়ার পরে তারপরে তাকে আমি নর্মাল একটা ভিডিও করি। করার পরে স্যারের আমি বলি, স্যার এই অবস্থা। স্যারে বিশ্বাস করে না, স্যারে কয় না সম্ভব না। পরে আমি বলি, স্যার সম্ভব না, এখন আমি তো বুঝি না, আমি তো এভাবে আপনার গাইডলাইন অনুযায়ী করলাম, এখন তো সে বলতাছে ভালো, এখন আমি কি করতে পারি? পরে কালাম দেওয়ান স্যার আমার বললো কি, তাহলে আপনি আমার ফার্মেসি চেম্বারে তাকে নিয়ে আসেন। পরে তাকে নিয়ে গেলাম, নেওয়ার পরে সে নিজে কেস টেকিং করছে। আমরা তো দেখছেনি ভিডিওতে, আমি পাশে বসা ছিলাম। তার মুখ থেকে সব তার আপনার প্যাথোলজি লিখছে। তারপরে যা মানে মূল কেস টেকিংটা স্যার ওখানে বসে বসে তার করছে। করার পরে তো দেখলেনই সে এখনো ভালো আছে। তো তারপরে স্যারের পরামর্শক্রমে তাকে আমি একটা কার্সোনিসিস এর একটা ডোজ খাওয়াই। এখন রোগী খুব ভালো আছে। তাকে 13 পরে এখন আমি 14তে অগ্রসর হয়েছি। সে এখন খুব ভালো। আজকে মাগরিবের পর না, আজকে 10টার দিকে সে আমার চেম্বারে আসে। বললাম যে কাকা কি খবর, কি অবস্থা? না আমি খুব ভালো, আমার যা আছে ওই টিউমারটা একটু আছে, ওটু যদি আমার মনে হয় ওটুকে টিউমারটা চলে গেলে আমি আর আমার কোনো রোগই থাকবে না আল্লাহর রহমতে, আমার এখন নাই, আমি খুব ভালো। এবং আমার জন্য অনেক দোয়া করে সে, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে। তো কথা হলো যে
আমি রিয়েল হোমিওপ্যাথি এভাবে আমি মেডিকেশন করি। আর রিয়েল হোমিওপ্যাথি বলতে আমি কিছু বুঝতাম না। এক সময় আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতাম আর 7-8 বছর আগে। তো 7-8 বছর আগে যে সময় আমি রিয়েল হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি, আমি ঔষধ দিতাম। আমার রোগী ছিল, অনেক রোগী ছিল। তো প্রথম ঔষধ দেওয়ার পরে একটু উন্নত হওয়ার পরে আর কোনো পদেই হইতো না। কোনো পদে সামনেও নিতে পারতাম না, পিছনে নিতে পারতাম না, কোনো দিকে নিতে পারতাম না। এই অবস্থা। পরবর্তীতে আমি বিরক্ত বোধ করতাম যে রোগী হয়তো বা বাড়বো নাইলে কমবো নাইলে একটা হবে, কিন্তু কোনো পদেই করতাম না। খালি ওষুধ আইতো, এই রোগী আসতো, ওই কিছুদিন ভালো হওয়ার পরে রোগী আসলে কি করতাম, ওষুধ দিয়ে দিতাম। কাজ করতো না। কয়দিন আর একটা রোগী আসে। এভাবে অনেকদিন চলে। লাস্ট পর্যায়ে অনেক রোগী আমার হয়ে যায়। ওর পরে আমি অনেক পেঁচাই গুছিয়ে যাই গা। বুঝতেই পারি না যে কি করা লাগবে। প্রথম ওষুধ দিতে পারি। দেখা যায় ওই যে আমাদের অব্যর্থ একটা আছে, বই আছে, তার সাথে মিলাইতাম বা আরো বই আছে, এগুলি পড়তাম। ওইগুলি লক্ষণ দিয়ে আর কি চিকিৎসা করতাম। পরবর্তীতে আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মানে আউলায় ফেলাইছি জাস্ট। পরে সেটা আস্তে আস্তে আমি আহ, মানে বাদই দিয়ে দিই বলতে, হ্যাঁ বাদ দেই কিন্তু চিকিৎসা করি না। আইলে অ্যালোপ্যাথি। ওই সময় আমার আবার প্যারামেডিক্যাল করা। তো প্যারামেডিক্যাল করা, সেই ক্ষেত্রে আমি যেহেতু অ্যালোপ্যাথি প্যারামেডিক্যাল করা, তো আমি অ্যালোপ্যাথি ওষুধ শুরু করে দেই। সেখানে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করি অনেকদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করার পরে পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই গা। অসুস্থ হয়ে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হওয়া শুরু হলো। দাউদ, তারপরে ভয়ঙ্কর জ্বর, এরকম অনেক রোগবালাই আমাকে আর কি চারিদিক থেকে বেরিয়ে দেওয়া ধরে। পরবর্তীতে আমি অনেক এই মলম ব্যবহার করছি, ঔষধ খাইছি দাউদের জন্য, কিন্তু দাউদ কমে যায়, আবার দেখা যায় 5-7 দিন পর আবার সেখান দিয়ে ওঠে। এভাবে করতে করতে আমার এক সময় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভিজলে আমি একটা যদি ফোঁটা পড়তো তাহলে আমার জ্বর হয়ে যেত। এবং মনাস্টেন, এটা হয়তোবা অনেকে চেনেন, মনাস্টেন ঔষধ। তো ওটা আমার 1 থেকে 1.5 মাস খাওয়ানো লাগতো। যদি একবার শুরু হয়ে যাইতো গা যে এক ফোঁটা বৃষ্টি পড়ছে মাথায়, ওদিন থেকেই আমার ঠান্ডা শুরু হয়ে যেত, নাক দিয়ে পানি পড়তে থাকতো আর ঠান্ডা শুরু হয়ে যেত, শ্বাস শুরু হয়ে যাইতো গা। তাই সেটা আহ ঠিক করার জন্য আবার 1-1.5 মাস ওষুধ খাওয়ানো লাগতো। পরবর্তীতে আবার 2-4 দিন ভালো থাকার পর আবার যদি একটু সমস্যা বা জোরে গরম পড়ছে, সেখানে আমার ঠান্ডা লেগে এই শ্বাস শুরু হয়ে যেত গা। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম গা। অনেক চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে আমি, আমার বয়স এখন, আমার যে 27-28 বছর বয়স, সেক্ষেত্রে আমার দিন তো এখনো পড়েই রয়েছে। আর ওই সময় আমি বিয়েও করি নাই। তো ওই সময় আমার চিন্তা যে আমি বিয়ে করব কিভাবে এই অসুস্থ শরীর শরীর নিয়ে, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো আল্লাহর মেহেরবানি, বিয়ে শাদিও করার পরে যাক ওইভাবে শ্বাস, কিছুদিন পর পর অ্যান্টিবায়োটিক, অনেক ওষুধ খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়েছে, এখন আমি বড় এত সুস্থ রোগী মানুষ ছিলাম, কিন্তু এখন আমি একেবারে অসুস্থ, আমার থেকে আর অসুস্থ বেশি আর কেউ নেই, এরকম মনে হচ্ছিল আমার। হঠাৎ আমাদের আহ হোমিওপ্যাথির ওই ডিপ্লেট কোম্পানি সবুজ ভাই, তাই উনি আমার চেম্বারে যায়। যাওয়ার পরে আমি বললাম যে ভাই, আমার তো অবস্থা খারাপ, এই অবস্থা, এখন কি করা যায়? আগে তো হোমিওপ্যাথি ওষুধ খাইতাম, সেখানে আমার অনেক শুট করতো, এখন তো হোমিওপ্যাথি বাদ দিলাম, এখন তো আমি অবস্থা অনেক খারাপ আমার, এখন আমি কি করতে পারি? পরে সে আমাকে বলল কি যে হোমিওপ্যাথিটা আবার শুরু করেন ভাই। আমি, কি বলেন? হোমিওপ্যাথি তো আমি আউলে ফেলে, এত মেডিসিন একটা লেগে যায়, আমি পরে ইয়া করতে পারি না, ঝামেলা হয়ে যায় গা। আর ঝামেলা আমি পছন্দ করি না ভাই। পরে কয়, না ভাই, আপনার আরেকটা আমি সন্ধান দিই, সেভাবে আপনি কাজটা করেন। আমি, কি সন্ধান দিবেন? তো উনি বললো একটা রিয়েল হোমিওপ্যাথি নামে একটা ইয়ে আছে, একটা 10 মেডিসিনের দ্বারা চিকিৎসা হয়, 10 মেডিসিন আর বেশি মেডিসিন, আপনি তো মেডিসিন বেশির কারণে এই হোমিওপ্যাথি বাদ দিচ্ছেন, তা আপনি 10টা মেডিসিন নিয়ে কাজ করতে পারবেন না? পরে আমি কি, হ্যাঁ এরকম হলে তো ভালোই হয়, তাহলে তো আমি এরকম যে এই
ডিএসএমএস করা মানে আমার এরকম যে 2-2.5 লাখ 3 লাখ টাকা খরচ গেছে, এটা আমার একেবারে মানে বৃথা গেছে এরকম মনে হচ্ছিল আর কি। পরবর্তীতে সবুজ ভাইয়ের কথা যে 10 মেডিসিন, হ্যাঁ ভাই তাহলে তো ভালো। পরবর্তীতে উনি চলে গেল, তো আর কিছু ঔষধ এখন আমি ফার্মেসিতে চালাই, তো সে চলে গেল কিন্তু তার গুরুত্ব দিলাম না। তো হঠাৎ আবার আমার জ্বর, হঠাৎ জ্বর ভয়ঙ্কর আকার ধারণ করছে। পরবর্তীতে এই সবুজ ভাই আবার 2-3 মাস পরে আসে, 2-3 মাস না 1-1.5 মাস পরে আসে। আসার পরে আমি বললাম, ভাই আমার তো জ্বরে সেই আগের মতোই আবার শুরু হয়েছে, ভয়ঙ্কর আকার ধারণ করে, সপ্তাহে সপ্তাহে জ্বর আসে ভয়ঙ্কর আকার ধারণ করে। পরে ভাই আপনি তো বলছিলাম আরেকবার, কি বলছিলেন ভাই আমি তো ভুলে গেছি, ওই 10 মেডিসিন। আমি বলছি, 10 মেডিসিন কিভাবে কি করা যায়? পরে কইলো এভাবে এভাবে আমার এক কাছের লোক আছে, তার নাম কালাম দেওয়ান, সে একটা গ্রুপের মাধ্যমে শিখায়, তা আপনি একটু তার সাথে কথা বলেন। পরে আমি আমি আবার দেখা যায় যারে বিশ্বাস করি তারে আমি অত মানে মন থেকে বিশ্বাস করি যে তাকে ই করি না। তারপর আমি বললাম যে ভাই আপনি বলছেন যেহেতু আর আমার কথা নাই কে, কালাম দেওয়ান স্যার যেহেতু খুব ভালো ভাবে এটা শিখাইতেছে, তাই ঠিক আছে আমাকে অ্যাড করে দেন। পরবর্তীতে আমাকে অ্যাড করে দেয়। অ্যাড করে দেওয়ার পরে আমি কালাম দেওয়ান স্যারের চেম্বারে যাই একদিন। ও ওদিন পর্যন্ত এখন আমি ক্লাস করি না, শুধু অ্যাড করাইছে। পরবর্তীতে যাই কালাম দেওয়ান স্যারের অফিস চেম্বারে, যাওয়ার পরে তার সাথে কথা হয়। ও গেছিলাম একজন রোগী নিয়ে, আমার সম্পর্কের এক খালা হয়, তাকে নিয়ে গেছি। যাওয়ার পরে আমি বললাম যে স্যার আমার তো এই অবস্থা, সে রোগীর চিকিৎসা করছে স্যারে। পরবর্তীতে আমি আবার বললাম স্যার আমার তো এই অবস্থা। পরে স্যারে জিজ্ঞাসা করলো, এই কথাটা আমার জিজ্ঞেস করছে যে আপনার জ্বর কি ভয়ঙ্কর আকার ধারণ করে? পরে আমি হ্যাঁ স্যার আমার তো এমন ভয়ঙ্কর আকার ধারণ করে, 2-3 জন কম্বল দিয়ে যাইতে ধরে, তারপর আমার কাঁপ উঠে যায় গা, আর জ্বরের অবস্থা খারাপ থাকে। পরবর্তী স্যারে কি ওষুধ দিল সে এখন বুঝি যে এই ওষুধটা স্যারে দিছে। তো সে ওই সময় তার বুঝলাম না, স্যারে একটু পানির মতো আইনা খাওয়াই দিল। খাওয়াই দিলার মতন আমি মনে মনে করি পানি ওষুধ খাওয়াইছে, এতে কি কাজ করবো আর, এরকম একটা ই ছিল। পরবর্তীতে আমার খালাকে নিয়ে আমি চলে আসি, আর স্যার আবার আমাকে গিফট করছে, হ্যাঁ 2টা কাচের বোতলে ওষুধ দিয়ে 3টা ওষুধ দিছে কাচের বোতলে। পরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমার এমন পরিমাণ ঘুম, আমি ঘুমের জ্বালায় চোখে দেখি না কোনো, মানে আমার জীবনে এরকম ঘুম হয় নাই রাতে। সকালবেলা ওঠার পরে আমার মাথা এত পরিষ্কার মনে হইতাছে যে আমি কি বলে বুঝাবো, যে আমার মাথা এত পরিষ্কার মানে আমি কখনো এমন অনুভব করি নাই। এখন খুব ভালো, গায়ে অনেক শক্তি, আর আমার যে শ্বাস সেটাও আমার মনে হইতাছে না। তো পরবর্তীতে স্যারে এভাবে আমাকে ওষুধ খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে খুব ভালো। এখন ঘুমের জন্য আমি ওই আমাকে যে গ্রুপে অ্যাড করাইছে, ওই সময় হয়তোবা পিআরএস এর ক্লাস, হয়তোবা পিআরএস অথবা পিটিএস এর ক্লাস চলে, আমি ক্লাসও করতে পারি না। ক্লাসে জয়েন হই ঠিক, কিন্তু কানে হেডফোন লাগায় শুয়ে ঘুমাই থাকি, আমি ক্লাস করতে পারি না। পরবর্তীতে 2-3 দিন পরে আমি আবার স্যারের চেম্বারে যাই। যাওয়ার পরে ওই সময় খুসখুস কাশতেছিলাম। তো স্যার বলল কি আপনার কাশি হচ্ছে? আমি বললাম হ্যাঁ স্যার কাশি হচ্ছে। পরবর্তী আবার স্যারে কি যেন ওষুধ খাওয়াইলো, ওই সময় তো আর বুঝি না যে স্যারে কি খাওয়ায়। তো ওষুধ খাওয়াইলো, ওদিন আমি বুঝছি যে না স্যারে কিছু খাওয়ায়, আর প্রথম দিন খাওয়াইছে মতন বুঝছি যে পানি খাওয়াইতেছে, তো এতে কি হইব। তাই তারপরে যেহেতু আমি ভালো হইলাম, কিছুটা ভালো লাগলো। পরবর্তীতে যেদিন ওদিন গেলাম মতন ঔষধ আনছে পানির মতো, তাই এখন বুঝি না স্যার একটা ঔষধই দিব, যে কোনো পানি হোক আর যাই হোক এটার পাওয়ার আছে। পরবর্তীতে উনি আমাকে কালাম দেওয়ান স্যার আমাকে ওই ওষুধটা খাইয়ে দেয়। খাওয়াই দেওয়ার 1-2 মিনিটের ভিতরে আমার খুশখুশি কাশিটা চলে যায়। পরবর্তীতে আমার এই রিয়েল হোমিওপ্যাথির প্রতি এত ভালোবাসা বেড়ে গেল যে আমি নিজে সুস্থ হয়ে গেলাম। 2 ডোজ ওষুধ খাওনি, তাহলে তো এটার ভিতর অনেক কিছু আছে।
2 ডোজ ঔষধে যদি একটা মুমূর্ষু রোগী হয়ে গেছিলাম, যে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমি কি করব, আমার বয়স 27-28, এই বয়সে যদি এরকম হয়ে যায়, আর দিন তো পড়ে রয়েছে, এরকম আর কি মনে মনে ভাবতাম। তো আল্লাহর মেহেরবানি, স্যারের উসিলায় স্যারে আমাকে এইভাবে 2 ডোজ ওষুধের দ্বারা আমি খুব সুস্থ হয়ে যাই। পরবর্তীতে স্যারের গাইডলাইন অনুযায়ী আমি নিজেও কিছু ওষুধ খাই, অবজারভেশন করে এখন ওষুধ খাইতেছি, এতে আমি খুব সুস্থ। এবং রিয়েল হোমিওপ্যাথি যে এরকম একটা প্যাথি, আমার জানা ছিল না যে এরকম একটা প্যাথি আছে পৃথিবীতে। তো এই জন্য স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই স্যারের প্রতি, এবং স্যারকে আমি ধন্যবাদ জানাই যে হয়তোবা কালাম দেওয়ান স্যার যদি আমাদের নড়িয়ায় না থাকতো, তাহলে মনে হয় আমার ওই যে 3-4 লাখ টাকা খরচ গেছে ডিএসএমএস কোর্স করার জন্য, সেটা আমার বৃথাই যাইতো। তো এখন স্যার রিয়েল হোমিওপ্যাথি আমাকে যেভাবে শিক্ষা দিছে, আমি শেখার চেষ্টা করি, এবং স্যারের যতদিন শেখার কোনো শেষ নেই, শিখতেছি, এখনো কিছুই শিখতে পারি নাই, স্যারের সাথে লেগে আছি। স্যার যদি আমাকে যদি ফালাই না দেয়, আমি স্যারের সাথে সব সময় থাকতে চাই। কারণ স্যার আমাকে বলতে গেলে যে সে আমাকে নতুন একটা জীবন দিছে, আল্লাহ তাআলা দিছে, কিন্তু স্যারের উসিলায়। স্যার আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করেছে আল্লাহর রহমতে, আল্লাহ করেছে স্যারের উসিলায়। তো এই জন্য স্যারের জন্য দোয়া করি, এবং এই রিয়েল হোমিওপ্যাথি যে একাডেমি আছে, এই একাডেমির সকল স্যারদের জন্য দোয়া করি। এখন আমার কথা হলো যে আমি 2 মাস প্লাস এই রিয়েল হোমিওপ্যাথির সাথে যুক্ত আছি। তো স্যারের যে শিক্ষা, এই শিক্ষাটা আমি রেসপেক্ট করি, আর স্যারের শিক্ষা অনুযায়ী আমি আগাইতে চাইতেছি, আর সামনে আগাইতে চাই। এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো মেধা নাই, জাস্ট কালাম দেওয়ান স্যারের গাইডলাইন অনুযায়ী সে যেভাবে আমাকে চালাইছে, আমি সেইভাবেই চিকিৎসাটা করছি। এখানে দেখা যায় কালাম দেওয়ান স্যারকে আমি যখন ফোন দিলে স্যারে আমাকে বলে যে আপনি প্রথম যেটা করবেন সেটা হলো অবজারভেশন করবেন। অবজারভেশন করার পরে আপনি বুঝতে পারবেন যে তার কি দরকার হয়। যদি অবজারভেশনে বুঝতে না পারেন, তাহলে মেডিসিন এভাবে দিবেন। তো স্যারে মেডিসিন দিতে বললে যেভাবে দিতে বলে আমি ওইভাবে দেই, আর যদি বলে যে না আপনি অবজারভেশন করেন, দেখেন কিভাবে হয়, আমি ওইভাবেও অবজারভেশন করেও মেডিসিন দিছি। আর স্যারের দুটোটাই স্যারের কথা, স্যারে বলছে অবজারভেশন করবেন আর মেডিসিন দিবেন, দুইটাই করবেন। আমি ওইভাবেই, স্যার যেভাবে আমার চালাইছে আমি ওইভাবেই চালাইছি, এখানে আমার কোনো আর কি কর্তৃত্ব নাই। স্যারের পুরাটাই স্যারের কর্তৃত্ব আর কি, কি বলবো আর। ধন্যবাদ এই জন্য স্যার। স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ যে ডক্টর জি আজিজ। স্যার। আজিজ স্যার, ডক্টর আব্দুল আজিজ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার। আমাদের এখানে আমার শিক্ষক, আমার শিক্ষাগুরু ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার আছেন। আমি বলবো স্যার আপনি আজকে শেষের দিকে ঢুকেছেন সম্ভবত, আমি এইমাত্র দেখলাম। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার, প্লিজ আপনি কিছু বলুন। ধন্যবাদ ডাক্তার কালাম দেওয়ান স্যার, সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুল আজিজ, হ্যাঁ আব্দুল আজিজ স্যারকে অনেক সুন্দর একটা কেস উপস্থাপন করার জন্য। স্যার শুনতে পারছেন তো আমাকে? জি স্যার, স্পষ্ট শোনা যায় স্যার। থ্যাংকস। তো খুবই মনোমুগ্ধকর এবং শিক্ষণীয় একটি ক্লাস আপনারা উপহার দিতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে এখন তো 11:15 বেজে গেছে, বেশি কথা বলার সময় আর নাই। আপনারা পূর্ণাঙ্গ একটা কেস চেকিং দেখিয়েছেন, তার চিকিৎসার প্রোটোকলটা দেখিয়েছেন, বা চিকিৎসা কিভাবে হতে পারতো সবার সাথে সুন্দরভাবে ডিসকাস করেছেন। সবকিছু মিলাইয়ে নতুনদের শেখার জন্য একটা বড় স্পেস আজকের ক্লাসের ভিতরে ছিল। তো নতুন হিসাবে আব্দুল আজিজ ভাই খুব দারুণ সফলতাপূর্বক ভাবে একটা কেস সম্পন্ন করেছে।
আর এই কেসের মধ্য দিয়ে আমরা সবাই শিখতে পারলাম এবং আমাদের নিজের নিজের উপরে কনফিডেন্স বিল্ড আপ হলো যে না, রিয়েল হোমিওপ্যাথিতে এমন কিছু হতে পারে। তো প্রথমে তো 32 জন কি তার উপরেও লোকজন ছিল, এখন 27 জন আছি আমরা। এখন আর কারোর হয়তো কথা শোনার মতো ধৈর্য নাই। তারপরেও আমাদের কালাম দেওয়ান স্যার যেহেতু বলেছে, কিছু তো বলতেই হয়। আমি বলবো শুধু এইটাই যে আব্দুল আজিজ ভাই যেমন বললেন না যে আমি নিজে অসুস্থ ছিলাম, উনি আগে সুস্থ হয়েছে, তারপরেই রিয়েল হোমিওপ্যাথির উপরে ওনার ফেইথ বিল্ড আপ হয়েছে, কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। তো আমাদের ভিতরে যারা আছে তারা যেন কোনো রকম ওই কোনো অ্যালোপ্যাথিক ওষুধ বা কোনো হোমিওপ্যাথি ওষুধ দীর্ঘদিন যেন খেয়ে যেতে না হয়, সেই দিকে খেয়াল করবেন। শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি বা সাধারণ রোগকে উপশম দেওয়ার জন্যই আমাদের এই রিয়েল হোমিওপ্যাথি না। রিয়েল হোমিওপ্যাথিতে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে অসাধারণ রেজাল্ট আমরা দেখাতে পারি। এখানে আমার অনেক কথা বলার ছিল, আমরা আশা করব আগামী ক্লাসে আমি এলাবোরেটলি ডিসকাশন করব, যেমন হাই প্রেশার, ডায়াবেটিস, ইন্টেস্টিনাল ডিসঅর্ডার, থাইরয়েড, কোলেস্ট্রল, এই যে আজীবন ওষুধ যাদের খাইতে হতো বা খাওয়ার জন্য অ্যালোপ্যাথিতে নির্দেশনা দেওয়া হয়েছে, তো এনাদের কিন্তু দ্রুততম সময়ের ভিতরে ওষুধ মুক্ত জীবন উপহার দেওয়া যায়। এই হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির সব থেকে একটা মিরাক্কেল। তো কালাম দেওয়ান স্যার যখন ক্লাস নিচ্ছিল, ও এই সমস্ত রোগ ব্যাধি থেকে কিভাবে নিজেদেরকে দ্রুততম সময়ের ভিতরে নিষ্কৃতি দেওয়া যায়, সাথে আপনাদের চেম্বারে যে সমস্ত রোগীরা আসবে, আপনাদের রিলেটিভ আসবে, আপনাদের পরিবার পরিজন বা আপনজন আসবে, সবাইকে যাতে ওষুধ মুক্ত বা এই সমস্ত দীর্ঘ মানে সারা জীবন ওষুধ খাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা যাতে বন্ধ করা যায়, এই নিয়ে আমাদের মিশন চলছে। এর উপরে ভিত্তি করেই আমাদের বিভিন্ন ওয়েবিনার গুলো হচ্ছে। তো আপনারা ওয়েবিনার গুলোতেও অ্যাটেন্ড করবেন, সাথে ক্লাসেও অ্যাটেন্ড করবেন, পার্সোনালি আমাদের যে সমস্ত মডারেটর স্যারেরা আছে তাদের সাথেও যোগাযোগ করবেন। তো আপনারা যে ক্লাস আজকে নিচ্ছিলেন সেখানে খুব দারুণ আলোচনা হচ্ছিল, আমি আলোচনাগুলো শুনছিলাম। যখন কালাম দেওয়ান স্যার আপনাদের উপরে প্রশ্ন থ্রো করলেন যে এই কেস হিস্ট্রি, এখানে কোন ওষুধ আসতে পারে, তো সকলেই সুন্দর সুন্দর জবাব দিয়েছেন এবং নিজের নিজের যুক্তি তর্ক সেখানে উপস্থাপন করেছেন। অর্থাৎ আমি বুঝতে পারছিলাম যে আপনারা এটা নিয়ে রিসার্চ করছেন, এটা নিয়ে কাজ করছেন, এটার যে অন্তর্নিহিত যে ইন্টারনাল সাবজেক্টগুলি আছে সেগুলোকে বোঝার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করছেন। আমি দেখলাম অধিকাংশ লোকের আলোচনায় যুক্তি ছিল এবং তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে। তবে কিছু কিছু ব্যক্তিদের আলোচনার ভিতরে একটু হেফাজত এসে যাচ্ছিল, সেটার একমাত্র কারণ আমি মনে করি শুধুমাত্র তাদের নতুনত্বের কারণে। অর্থাৎ আপনারা নতুন যারা এসেছেন তারা কিছুটা গুলিয়ে ফেলছেন সেটা, যে সকলেই কিন্তু দুইটা ওষুধ নিয়ে আলোচনা করেছেন বা দুইটা ট্রু ডিজিজ নিয়ে, পিআরএস এবং পিটিএস। এই পিআরএস এবং পিটিএস এর পার্থক্য করতে গিয়ে অনেকে একটু মানে হেফাজতে ছিলেন যে কোনটা বলবো আর কোন আগে বলবো, কোনটা পরে বলবো। তো আমি দুটোকে একটু কিভাবে সহজে পৃথকীকরণ করা যায় সেটা নিয়ে দুটা কথা বলেই আমরা ক্লাস শেষ করে দেব। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, রোগী আসলে প্রথমেই মাথায় নিতে হবে যে ব্যক্তি আমার সামনে এসেছে এর ভিতরে সবগুলো মায়াজমি আছে। অর্থাৎ রিয়েল হোমিওপ্যাথির যে মূল নীতি, যে আমাদের 7টা মায়াজম নিয়ে কাজ করি, 7টা মায়াজমই সবার ভিতরে আছে। তো 1 নম্বর যে মায়াজম আছে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তার বিষয় নেই, যেটা 100% রোগের ভিতরেই 100% আছে। তার জন্য আমাদের যে ট্রু ডিজিজটা রয়েছে সেটাকে বলা হয় জিডিএস, অর্থাৎ গাট ডিসবায়োসিস সিনড্রোম। এই গাট ডিসবায়োসিস সিনড্রোম পৃথিবীর ইতিহাসে হোমিওপ্যাথিতে আমাদেরই সংযোজন, এই জন্য আমরা গর্ববোধ করি। বা আপনারা যারা এটা নিয়ে কাজ করছেন
তিনারাও এখানে স্যাটিসফিকেশন পেয়ে থাকেন। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, যেমন আমাদের সাবা ম্যাডাম ওনার আলোচনার ভিতরে কিন্তু বলছিলেন যে ওনাকে জিডিএস মেনটেন করতে হবে বা ডিআইপি ডায়েট ফলো করাতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা রোগীর জন্য জিডিএস বাধ্যতামূলক। আমরা যে 6টা ট্রু ডিজিজ নিয়ে আগে কাজ করতাম, এই 6টা ট্রু ডিজিজ নিয়ে কাজ করার সময় আমরা দাবি করতাম শুধুমাত্র জেনেটিক মেকআপকে মেনটেন করার মাধ্যমে পৃথিবীর সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া সম্ভব। কিন্তু আমরা ওখানে যাকে বলতাম যে লিমিটেশন অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির কিছু বাধ্যবাধকতার ভিতরে সীমাবদ্ধ ছিলাম। তো না, যেখানে হ্যানিম্যান স্যার বলছেন যে এটাকে বলা হয় লিমিটেশন অফ নলেজ, অর্থাৎ আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের আধুনিক রিসার্চের অভাবে আমরা ওই পর্যন্তই আটকে ছিলাম। পরে যখন আমরা মডার্ন এই জেনেটিক বিজ্ঞানী ডাক্তার ডেভিস নোবেল সম্ভবত, তো ওনার যে গবেষণায় উনি দেখিয়েছেন যে পৃথিবীর সমস্ত রোগ ব্যাধির ভিতরে 95% ডিপেন্ড করে জিডিএস এর উপরে। এই জিডিএস কে মেনটেন করেই আমাদের এই 95% রোগ ব্যাধিকে ঠিক করা সম্ভব। জিনের উপরে ডিপেন্ড করে মাত্র 5%। এই 5%কে ভালো করার জন্যই পৃথিবীর যত ট্রিটমেন্ট প্রোটোকল আছে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি, আকুপাঞ্চার, আকুপ্রেশার, যা কিছু আছে আমাদের রিয়েল হোমিওপ্যাথির যা কিছু সিস্টেমেট আছে, সবকিছু দিয়ে আমরা শুধু এই 5% রোগ নিয়ে কাজ করতে পারি। সেই 5% রোগকে ভালো করার জন্যই আমাদের পরবর্তী যে 6টা মায়াজম থাকে সেটা নিয়ে আমাদের কাজ থাকে। তো আমাদের শুরু জিডিএস তো সবার জন্য 100% দিতেই হয়, কিন্তু আমাদের তো মেডিকেশনের একটা বিষয় থেকেই যায় ওই 5% রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। তো আমরা সেখানে আপনাদের আজকের যে কেস ছিল সেটার আলোকে বলতে হয়, যেখানে আপনারা সকলেই বলেছেন যে আইদার পিটিএস অর পিআরএস। তো আমি আপনাদের সাথে সমর্থন করেছি 100%। আপনারা যারা পিটিএস বলেছেন সেটাও সঠিক, যেনারা হাইড্রোফোবিনাম বলেছেন সেটাও সঠিক। সেটা কিভাবে হলো সেটা একটু এখানে ডিসকাস করা যাক। আমি আমার ভাষাতে নতুন একটা সেন্টেন্স আমি এই রিয়েল হোমিওপ্যাথির সাথে যুক্ত করেছি। যেমন বলা হয় ফিলোসফি ইজ দ্য মাদার অফ সায়েন্স, ফিলোসফিকে বলা হয় এই বিজ্ঞানের জননী। যদি ফিলোসফি না থাকতো তাহলে বিজ্ঞানের আবিষ্কার হতো না। অনুরূপ আমি বলবো পিটিএস ইজ দ্য মাদার অফ পিআরএস। যদি পিআরএস না থাকতো তাহলে পিটিএস এর জন্ম হতো না। অর্থাৎ পিটিএস যেখানে নাই সেখানে পিআরএস হতে পারে না, আর পিআরএস যেখানে আছে সেখানে পিটিএস অবশ্যই আছে। পিটিএস ছিল বলেই আজ পিআরএস হয়েছে। তাহলে পিটিএস আর পিআরএস কে আমরা আলাদা আলাদা আয়োজন করেছি, আবার আলাদা আলাদা ওষুধ সিলেকশন করেছি। এইটাকে আমরা কিভাবে পৃথক করব সেটার বিষয়ে একটু কথা বলি। আমাদের বিশেষ করে পিআরএস কে আমরা যেভাবে গণনা করতাম, বা পিটিএস আর পিআরএস দেখেন সকলের ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র এই যে বারবার বলি যে অবজারভেশন অবজারভেশন অবজারভেশন, এই অবজারভেশন বলতে কিন্তু প্রেজেন্ট কন্ডিশনকে অবজারভেশন করে পোটেন্সি আপ ডাউন বা মেডিসিন চেঞ্জ করা যায়, কিন্তু ফার্স্ট মেডিসিন সিলেকশনের জন্য এটা কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল থাকে। প্যাথোলজিক্যাল আর সেকেন্ডে যখন আমরা প্যাথোফিলোসফিক্যালে যাই, প্যাথোফিলোসফিক্যাল বিষয়টা আলাদা থাকে। সেটা নিয়ে আমরা প্যাথোফিলোসফিক্যাল সাইকেল নিয়ে আমরা একদিন আলাদা ডিসকাশন করব। কিন্তু শুরুটা যে প্যাথোলজিক্যাল আসে, এই প্যাথোলজিক্যাল সাইডটা আমরা একটু বিশ্লেষণ করি। আমরা আমাদের সিস্টেমটার নামই কিন্তু গো ব্যাক থিওরি, অর্থাৎ যতটা সম্ভব হয় ওই ব্যক্তির পূর্বের জীবনে চলে যান, এমনকি তার পূর্বপুরুষের খোঁজটা আগে নেন, যে ওই ব্যক্তির মা বাপ কতটুকু সুস্থতা ছিল, ওই ব্যক্তির পূর্বপুরুষেরা দীর্ঘদিন যাবৎ কোনো বড় রোগ ব্যাধি বা বিশেষ কোনো নেশায় আসক্ত ছিল কিনা,
মানসিক দুঃখ কষ্টের ভিতর দিয়ে দীর্ঘদিন জীবন অতিবাহিত করেছে কিনা, এটা কিন্তু ব্যক্তির বলছি না, ব্যক্তির পূর্বপুরুষের ভিতরে এই ধরনের কোনো ট্রমা, সেটা শারীরিক হোক আর মানসিক হোক। দেখেন, ট্রমা বলতে এই সামান্য কিছু একবার দুইবার হওয়াকে ট্রমা বলে না। একটা বিশেষ কষ্টকর পরিস্থিতি, সেটা শারীরিক আর মানসিক, দীর্ঘদিন তার ভিতর দিয়ে অতিবাহিত হওয়ার ফলেই এই পিটিএস এর জন্ম হয়, এই ট্রমার জন্ম হয়। তো এবার পিটিএস এর জন্মটাও যেভাবে হয়, পিআরএস এর জন্মটা সেই একইভাবে হয়। তাহলে এই দুটোর থেকে পার্থক্য করার উপায় কি? পার্থক্য হচ্ছে যে আমরা ইসের যেটাকে বলা হয়েছে কার্বোভেজ, অর্থাৎ কার্বোভেজ বা কার্বোনিমিলে, যেটাকে পিটিএস, পিটিএস এর একটা সেন্টেন্স আছে, সেটাকে বলে ক্রপস রিভাইভাল, অর্থাৎ মৃত দেহে প্রাণ সঞ্চারকারী। যে মানুষটা মরেই যাবে, মরে যাচ্ছে বা মরে যাচ্ছিল, আর কোনো উপায় ছিল না বা উপায় নাই, যখন কোনো মানুষ একদম শেষ অন্তিম মুহূর্তে আসে, লোকটার আর কোনো উপায় নাই, মরেই যাচ্ছে, তখন কিন্তু এই ক্রপস রিভাইভার অর্থাৎ মৃত দেহে প্রাণ সঞ্চয়কারী একে প্রয়োগ করা হয়। এর ইতিহাস থাকতে হয়। সব থেকে বড় এর যে ইন্ডিকেশন, সেটা হচ্ছে ব্যাকলগ, অর্থাৎ এই ব্যাকলগের উপরে শ্যামল স্যারের ওই হোমিওপ্যাথিক বিজ্ঞানের প্রথম খণ্ডে প্রথমটায় একটা চ্যাপ্টার আছে। আপনারা যার কাছে বই আছে একটু পড়ে নেবেন, অথবা যদি আপনাদের কোনো বইপত্র বা ম্যাগাজিনে না পেয়ে থাকেন, আমাকে বলবেন, আমি আমার বই থেকে কপি করে আমি কালাম দেওয়ানকে দিয়ে দেবো, কালাম দেওয়ান আপনাদেরকে ডিস্ট্রিবিউট করবে। তো এই ব্যাকলগ যার ভিতরে আছে, সে হচ্ছে এই পিটিএস এর সব থেকে বড় নিদর্শন বহন করছে। আর আরেকটা বড় পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্লাগিশনেস। স্লাগিশনেসটা কি? স্লাগিশনেসটা হচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট ওষুধ প্রয়োগের পরেও আপনি পাচ্ছেন না, স্লো স্লো কাজ করছে। যেমন ওই যে মাঝে আমাদের আজকের আজিজ ভাই বলছিলেন না, যে হাইড্রোফোবিনাম দেওয়ার পরে যখন দেখলাম উৎকৃষ্ট রেজাল্ট সেখানে উৎপন্ন হচ্ছে না, তখন আমি সরিনাম দিলাম। অর্থাৎ একে বলা হয় স্লাগিশনেস, অর্থাৎ আপনার ওষুধের ওষুধের প্রতিক্রিয়ার অভাব, ঠিক মতন কাজ করে না, স্লো কাজ করে। এ একটা বড় ইন্ডিকেশন থাকে। ওই লোকের জীবনযাত্রাও ওই স্লাগিশনেস, ওর ফিলোসফিও স্লাগিশনেস, ইত্যাদি ইত্যাদি ইন্ডিকেশন গুলো ওখানে বাধ্যতামূলক থাকার প্রয়োজন হয়। আরেকটা বড় পয়েন্ট, যেটা আমাদের এই যে কালাম দেওয়ানো বলছিল আজ, যে সিন্স নট ওয়েল বিং, অর্থাৎ সেই থেকে আর রোগটা ভালো হয়নি, কোনো বিশেষ ঘটনার পর থেকেই আমার এই সমস্যাটা শুরু হয়েছে। যেমন ওই সন্তান মরে যাওয়ার পর থেকে এই দম্পতি, সে বাবা হোক মা হোক, এই অসুস্থতা শুরু, বা অমুক রোগের পরের থেকে আমার এই অসুস্থতা শুরু। এই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যাকে বলা হয় সিন্স নট ওয়েল বিং, এটা পিটিএস এর একটা বড় নিদর্শন। তো পিটিএসও জন্ম থেকেই অসুস্থ হয়ে থাকে, সে শারীরিক মানসিক ট্রমার ভিতর দিয়ে যায় এবং বিভিন্ন ট্রমাটাইজ তার জীবনভর হতেই থাকে। অনুরূপ হাইড্রোফোবিনাম অর্থাৎ পিআরএস, পিআরএস কে আমরা ইন্ডিকেশন করি 3 H দিয়ে, অর্থাৎ H ফর হরিবল, H ফর হসপিটালাইজেশন অ্যান্ড H ফর হাইড্রোফোবিনাম। অর্থাৎ যে ব্যক্তি জন্মের পরে তার রোগগুলো হয় হরিবল, বারবার হরিবল কন্ডিশনের ভিতর দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে, আর সাথে সাথে যার জীবনে যত বেশি হসপিটালাইজেশনের ইতিহাস আছে, তার জীবনে তত বেশি সুস্পষ্ট হাইড্রোফোবিনামের ইন্ডিকেশন আছে। অর্থাৎ যত বেশি হসপিটালাইজেশন, তত বেশি হাইড্রোফোবিনামের ক্ষেত্র। অর্থাৎ দেখুন, আমরা বলি পূর্বপুরুষের ভিতরে এই রোগ ছিল, মা বাবার ভিতরে হরিবলিটি ছিল, বা এই বারবার রোগে ভুগেছে, আবার ওনার সন্তানদের ভিতরেও এই একইভাবে বারবার ভুগছে। এটা কিন্তু পিআরএসও যেটা যা বলে, আবার এই পিটিএসও সেই একই কথা বলছে।
পিটিএস মানে কি, একটার পরে একটা রোগ লেগেই আছে, একটার পরে একটা সমস্যা লেগেই আছে, সেটা হতে পারে শারীরিক আর মানসিক। আবার হাইড্রোফোবিক নামেও সেই একই কথা বলছি, যে একটার পরে একটা সমস্যা লেগেই আছে, হসপিটালে যেতেই আছে। কিন্তু এই দুটো মেডিসিনকে আলাদা আমি করব কি করে? দুটো তো একই, সেম নিদর্শন। আমি বলেছি যে পিটিএস ইজ দ্য মাদার অফ পিআরএস। তাহলে পিটি যার হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট হচ্ছে পিটিএস, তাহলে পিটিএস প্যারেন্ট মানে সন্তান কি হয়? সন্তান হয় প্যারেন্টস এর ফটোকপি, ডাইরেক্ট ফটোকপি, একদম সেম, দেখতে একই রকম। আপনার সন্তান যেমন আপনার সেম জিন বহন করে, অনুরূপ। তাহলে দুটোই তো এক, তাহলে আলাদা করবো কি করে? আলাদা করবেন শুধু একটা শব্দ দিয়েই, সেটা হচ্ছে, একটা হচ্ছে নর্মাল যেটা অসুস্থতা জীবনভর, আর একটা আছে হরিবালিটি, যেটা আমাদের কালাম দেওয়ান স্যারও কিন্তু বলছিলেন যে আপনার ভিতরে যদি হরিবালিটি থাকে, হ্যাঁ আমি ছোটবেলা থেকেই অসুস্থ, বারবার অসুস্থ, ভীষণ অসুস্থ, অসুস্থর ভিতর দিয়ে জীবন চলে গিয়েছে, কিন্তু ওই বারবার যান যায় যায় ভাব এইটা আমার ভিতরে ছিল না, তাহলে আপনি পিটিএস দিয়ে শুরু করেন। আর যদি বলেন যে হওয়ার থেকেই সে ওই প্রায় মরেই যাচ্ছিল, একদম মানে বাঁচবে এই কথা কেউ বলিল না স্যার, একদম নীল হয়ে গিয়েছিল, আর এর রোগ ব্যাধিটা যখনই হয় সে মনে হয় যেন আর বাঁচবেই না, একদম মরণাপন্ন অবস্থা হয়ে যায়, অল্পতেই মনে হয় যে সে আল্লাহর নাম দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই যে বারবার হরিবলিটি যেটা, এইটাকে আপনি হাইড্রোফোবিক নাম দিয়ে শুরু করেন। কিন্তু শুধুমাত্র ব্যক্তির বর্তমান জীবনকেই দেখবেন না, যদি এটা তার পূর্বপুরুষের থেকে মিলাই আসতে পারেন, আপনি বর্তমান শুধু যদি তার ব্যক্তির জীবনকে নেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু কনফিউশনে এসে যাবেন যে আমি পিআরএস দিয়ে শুরু করব না পিটিএস দিয়ে শুরু করব। তো যদি আপনি পূর্বপুরুষে যান তখন আপনি শিওর হয়ে যাচ্ছেন। তবে মাথায় রাখেন একটা বিষয়, সেটা কি, ওর ভিতরে পিআরএসও রয়েছে, পিটিএসও রয়েছে। অর্থাৎ পিআরএস দিয়ে শুরু করলে পরে পিটিএস, আর পিটিএস দিয়ে শুরু করলে পরে পিআরএস। এই হচ্ছে আপনার প্রথম খেলা। এইবার দেখেন যে ওই যে আমাদের আজিজ ভাই ওখানে উনি তাহলে সরিনামে কেন গেলেন? তাহলে পিআরএস এর পরে তো কার্বোভেসে যেতে পারতো, কেন যায়নি? তার কারণ ওখানে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, অর্থাৎ জীবনী শক্তির উপযুক্ত যে রিয়াকশন সেটা উনি হয়তো ওখানে প্রতিফলিত করেন হয়নি। অর্থাৎ ওষুধে যখন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে ব্যর্থ হয়, স্লাগিসনেস, ওই জায়গাকে উজ্জীবিত করার জন্য ওই ক্যাটালাইজ হিসাবে আপনাকে সরিনামকে ইউজ করতে হয়। তাহলে আমরা মনে হয় অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে পিআরএস দিয়ে শুরু করা আর পিটিএস দিয়ে শুরু করা মূল যে থিম পার্থক্য, শর্ট ভাবে যতটা বলার ছিল, বলা সম্ভব হয়েছে সেটা বলা হয়েছে। আপনাদের তো আর এখন ধৈর্য নাই, এখন আমরা 25 জন আছি, আর রাতও এখন 11টা 34। কালাম দেওয়ান স্যারকে অনেক ধন্যবাদ, আমাদের আব্দুল আজিজ ভাইকেও অনেক ধন্যবাদ যে আপনারা সুন্দর সুন্দর কেস উপস্থাপন করছেন। আমি অনুরোধ করব উপস্থিত আপনাদের সবাই যার যার কাছে এই ধরনের বলার মতো কেস আছে সেইগুলো বলবেন। সাথে অনুরোধ, যে সমস্ত কেসগুলো আপনারা কোনো রকম সফল হতে পারছেন না সেই কেসগুলো নিয়ে পার্সোনালি আমাদের বিভিন্ন মডারেটর যার সাথে যার সুবিধা হয়, যার সাথে আপনার ডিসকাশন বেশি হয়, তার সাথে এইগুলো ডিসকাস করে ওই ফেল কেসগুলো নিয়ে বেশি বেশি কথা বলেন। এখন এখানে সফলতার ভাগ 95%, ফেল কম, ফেল রোগীগুলো আগে ওঠান। তো যাই হোক, কালাম দেওয়ান স্যার আপনাকে ধন্যবাদ। উপস্থিত সবাইকে আরেকবার একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আরেকবার জানাচ্ছি শুভরাত্রি।